আর এখনো যারা আমাদের লাইফে যুক্ত হয়েছে, তারা কোয়ারেন্টাইনে কি করতেছো সেটা একটু আমাদের কমেন্ট করে জানাও, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে তারাও একটু অংশগ্রহণ করে উপকৃত হতে পারে। ওকে, ধন্যবাদ। এবার আমরা চলে যাবো আমাদের সজীব ভাইয়ের কাছে। সজীব ভাইয়ের কাছে ভাইয়া জুনিয়র আমাদের কাছে প্রশ্ন করেছে যে আমরা ইংলিশ কিভাবে ডেভেলপ করবো, ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম মনে রাখতে পারি না, জি কিভাবে পড়বো, কোন বইটা পড়লে ভালো হবে? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন, বুঝছো? এটা কিভাবে করব সেটা বলার আগে হ্যাঁ। এর সিগনিফিকেন্সটা আমি বলতে চাই। সুমাইয়া, তোমার মনে মাইকটা অফ অফ করবে নাকি? জি ভাইয়া। ইকো হচ্ছে। হ্যাঁ, তো এটা কিভাবে করব তার আগে বলতে চাই আমি কেন করব। হ্যাঁ, প্রথম যেটা কথা সেটা হচ্ছে ইংলিশ আর জিকে এখন আমাদের কত 25 নম্বর শেয়ার করে, তাই না? 15 নম্বর ইংলিশ, আর জেনারেল নলেজ থেকে আসে 10 নম্বর। তো আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মনে হয় এটা যদি তুমি মানে চান্স পাওয়ার জন্য ইংলিশ আর জেনারেল নলেজ ইম্পর্টেন্ট না। হ্যাঁ, চান্স পাওয়ার জন্য এই দুটো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা তোমাকে একটা ভালো মেডিকেল নিয়ে দিবে। হ্যাঁ, এটা খুবই ডিফার করে দেয় আসলে ইংলিশ আর জেনারেল নলেজ। হ্যাঁ, তুমি যে একটা ভালো মেডিকেল কলেজে যাবা নাকি আর একটু দূরে যাবা, এর জন্য তোমাদের ইংলিশ আর জেনারেল নলেজটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট টাইমারদের জন্য। আর সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে চান্স পাওয়ার জন্য আসলে ইংলিশ আর জেনারেল নলেজটা দরকার। কারণ দিস ইজ দ্য অনলি থিং ইন হুইচ ইউ আর অ্যাডভান্স, তাই না? তোমরা এই শুধুমাত্র এই জায়গাটাই অ্যাডভান্স হয়ে আসো ফার্স্ট টাইমারদের চেয়ে, আর সব জায়গায় পিছিয়ে আসো। তো ইংলিশ আর জেনারেল নলেজ যারা একটু ভালো স্বপ্ন দেখো ফার্স্ট টাইমাররা, তাদের জন্য খুবই সিগনিফিকেন্ট। আর সেকেন্ড টাইমাররা চান্স পাওয়ার জন্য তোমাকে ইংলিশ আর জেনারেল পড়তে হবে। হ্যাঁ, ইংলিশ আর জেনারেল নলেজ আসলে আমাদের আহ, সমাজে, বুঝছো, আমরা এটাকে এত ডিফিকাল্ট করে ফেলছি। আসলে জিনিসটা কিন্তু এত ডিফিকাল্ট না। হ্যাঁ, আমাদের হাঁটা চলার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা খুবই ভালো একটা গেইন করতে পারবো। এটা নিয়ে খুব ভালো একটা স্ট্রেংথ। হ্যাঁ, আমার একটু প্লাস পয়েন্ট ছিল, আমি একটু অ্যাক্টিভ থাকতাম বাইরে। হ্যাঁ, এই হয় কি, ধরো এই 3 মাসে আমাদের যারা ফ্রেন্ডরা আছে বা যারা প্রিপারেশন নেয় তারা সম্পূর্ণভাবে গুটায় নেয় নিজেকে, সবকিছু থেকে আর দূরে থাকে। আমি চেষ্টা করতাম আসলে সবকিছু থেকে শেখার, বুঝছো, কে কি বলে, কে কি শোনে, টিভি টিভি দেখতাম, টক শো, পেপার পড়তাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মতে মনে হয় অ্যাক্টিভ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে। তোমার দুইটা চোখ আছে, দুইটা কান আছে, কিন্তু মুখ একটা, ঠিক আছে? তত দেখবা, যত শুনবা দেখবা, তত এনরিচ হচ্ছে। তো এটা জেনারেল নলেজের জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি আজকে টিভিতে প্রত্যেকটা হেডলাইন একটু ভালো করে দেখো। হ্যাঁ, 1 ঘন্টা স্টার জলসার নাটক বা স্টার মুভিজের সিনেমা না দেখে তুমি যদি একটু খবরটা শোনো কিংবা পেপারে হেডলাইন গুলো একটু চোখ বুলায় যাও, এটা কিন্তু অনেক অনেক বড় একটা পার্থক্য করে দিবে। আর সবচেয়ে ভালো হয় যদি তুমি সপ্তাহে একদিন একটা ইংলিশ পেপার রাখো। হ্যাঁ, ইংলিশ পেপার হিসেবে ডেইলি স্টার খুবই ভালো একটা পেপার। আমরা রাখতাম সপ্তাহে একদিন, তোমরাও রাখতে পারো। এটা অনেক 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 আগায় নিবে, বুঝছো? বিশেষ করে যদি তুমি এই পত্রিকাগুলার এডিটোরিয়াল একটা পেজ আছে। হ্যাঁ, এডিটোরিয়াল পেজ, এটা সম্পাদকীয় যে লেখে এটা খুবই খুবই উন্নত। আমার একজন প্রিয় সম্পাদক, ডেইলি সম্পাদকীয় লেখক, কলামিস্ট ডেইলি স্টারে, বদরুল আলম, মারা গেছে রিসেন্টলি। আমি রেগুলার একটা কলাম পড়তাম, শুক্রবার করে প্রকাশিত। তো তোমরা এই জিনিসটা করতে পারো, ইংলিশ পেপার রাখতে পারো। ঠিক আছে, এটা ফার্স্ট টাইমার বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে যারা আসলে মেডিকেল নিয়ে ভাবো, স্বপ্ন দেখো, তাদের জন্য ইংলিশ আর জেনারেল নলেজের এই দিকটা অনেক ইম্পর্টেন্ট, যে তারা যেন একটু পেপার রাখে বা একটু চোখ কান খোলা রাখে। এবার আসলে একেবারে টু দা পয়েন্ট, যে আমরা যখন কোচিং করব তখন আসলে কিভাবে আগাবো। ঠিক আছে, ইংলিশ আর জেনারেল নলেজের ক্ষেত্রে আসলে আমাদের যারা ধরো যে কোচিং এ আমরা ভর্তি হই, তারা একটা গাদি গাদি বই দেয়, বুঝছো? প্রত্যেকদিন একটা করে বই নিয়ে আসে, এরপর বইয়ের পৃষ্ঠাগুলো দাগায় দেয়, এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পড়া, বুঝছো? এই ফাঁদে পড়া যাবে না। হ্যাঁ, এই ফাঁদে পড়া যাবে না, এজন্য যে আসলে এটা আমি বলতেছি যে তারা ঘাটে ঘাটে ইম্পর্টেন্ট জিনিসগুলাই দেয়, কিন্তু আমার কাছে মনে হয় বই পড়াটা মাস্ট মোর বেনিফিশিয়াল। তুমি যখন পড়বাই ভাই, কেন তুমি চটি বই পড়ো? বইটা পড়ো। তোমার 1 ঘন্টা থেকে 20 মিনিট হয়তো বেশি লাগবে তোমার, সেখানে যদি ইজি মনে হয়, প্রাথমিক 2-3 দিন কঠিন হবে, পরে মনে হবে বই বই ভালো লাগবে। হ্যাঁ, তো বইয়ের ক্ষেত্রে জেনারেল নলেজে আমি MP3 একটা বই আছে বাংলা, এখন তো আমাদের শুধু ইয়া আছে, তাই না? আমাদের শুধু বাংলাদেশ
তো বাংলাদেশ এডিশনটা, বাংলাদেশ চ্যাপ্টারটা পড়বা খালি এমপি3। এটা খুবই খুবই এনজয়িং। কেন এনজয়িং আমি বলবো, এমপি3 যদি তোমরা কিনো, তোমরা দেখবা ওখানে মানে সবগুলো তথ্য একটু গল্পের মতো দেওয়া, বুঝছো? কেন তথ্যটা আসছে বা কোন প্রেক্ষাপটে আসছে, এটা মনে রাখার জন্য খুবই সহায়ক। নতুন বিষয় আছে, এরপরে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়বা। কারেন্ট অ্যাফেয়ার্স অনেক অনেক ইম্পর্টেন্ট একটা সাময়িক কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি বাজার, পড়ার বাজার, বুঝছো, আর রাজনৈতিক বাজার, সব জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স অনেক ইম্পর্টেন্ট একটা সাময়িক। কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বা, বিশেষ করে এই শেষ 3 মাস বা দুই দুই এক মাসের যে মেডিকেল ভর্তির প্রিপারেশন, লাস্ট মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে দাগায় দাগায় পড়বা। একদম হুবহু কমন পাওয়া, যদি মেডিকেলে না পড়ো ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক কমন আসে, হ্যাঁ। এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে তোমার ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ আসলে একটা প্র্যাকটিসের বিষয়, বুঝছো, রাতারাতি হয় না। ইংলিশ তোমার একটা কনফিডেন্স লাগবে, এই কনফিডেন্সটা অনেকের ছোট থেকে থাকে, অনেকের একটা সময় যায় হয়। তো আমি বলবো ইংলিশটা একটা প্র্যাকটিসের বিষয়, চলমান প্রক্রিয়া। ইংলিশের জন্য, মেডিকেল ভর্তির জন্য আসলে তোমার খুব যে বেসিক হাইফাই ইংলিশ লাগবে তা না। তোমার আহ, যে প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট, প্র্যাকটিস ইজ মাস্ট। ইংলিশে যদি তুমি যত প্র্যাকটিস করবে তত বেশি সাকসেসফুল হবে ইংলিশ নিয়ে, হ্যাঁ। তুমি যত যত এমসিকিউ সলভ করবে, যত অ্যাডমিশন টেস্ট, যত প্রিভিয়াস ইয়ারের চাকরির এমসিকিউ গুলো সলভ করবা, বিসিএস এর এমসিকিউ গুলো সলভ করবা দেখে দেখে, ওটা তোমার হুবহু কমন পাবা। আর ইনশাল্লাহ এখান থেকে তোমার একটা বিশাল কনফিডেন্স আসবে, হ্যাঁ। আর ইংলিশের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, এটা আমি যদি তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালো হয়। ইংলিশের ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে আমার কাছে মনে হয় প্রিপোজিশন থেকে প্রত্যেক বছর কিছু প্রশ্ন আসবেই, 2 থেকে 3টা প্রশ্ন আসবেই, হ্যাঁ। এটা। আর এরপরে তোমার স্পিচ, ঠিক আছে। স্পিচ মানে হচ্ছে এই যে তোমার মানে স্পিচ চেঞ্জ, এরপর হচ্ছে ভয়েস ন্যারেশন, এই টুকটাক জিনিসগুলো, বুঝছো, ইংলিশের যেটা আমরা পড়ে আসি, এই জিনিসগুলো থেকে প্রত্যেকবার এক বা একাধিক প্রশ্ন থাকে, প্রিপোজিশন থেকে একাধিক প্রশ্ন থাকে। এরপরে হচ্ছে তোমার সিনোনাইম অ্যান্টোনাইম। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে কিছু বলার আগে আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, বুঝছো, মেডিকেলের প্রশ্ন থাকে 100টা, বুঝছো। এই 100টা প্রশ্নের সবগুলাই কিন্তু আসলে অ্যাটেন্ড করার জন্য না, ঠিক আছে। কিছু কিছু জিনিস আছে ট্র্যাপ, বুঝছো, যেটা তুমি স্যাররা চায় যে তুমি অ্যাটেন্ড করো, আর বাকি প্রশ্নগুলো স্যাররা চায় না তুমি অ্যাটেন্ড করো, করলে পারবা। আর স্যাররা, আর কিছু প্রশ্ন আছে স্যাররা জানে তুমি পারবা না, সেজন্য তোমাকে অ্যাটেন্ড করতে হবে, মানে অ্যাটেন্ড করো যাতে তুমি না পারো এবং তোমার টাইম কনজিউম করে, দ্যাট উইল মেক ইউ প্যানিক। তোমার মনে হবে এই টাইম তো চলে গেল, এতক্ষণ ধরে পারলাম না। তো কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমাকে আসলে স্কিপ করতে হবে, তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্নটা আসলে আমাকে ফাঁদে ফেলার জন্য দিছে, হ্যাঁ। তো এটা তুমি যত মডেল টেস্ট দিবা বা যত অ্যাটাচ থাকবা মেডিকেল নিয়ে ভাববা, তত তোমার ক্লিয়ার হবে, ঠিক আছে। তো সিনোনাম অ্যান্টোনাম ব্যাপারটা তাই, বুঝছো, তোমার কাছে সিনোনাম অ্যান্টোনাম পারাটা আসলে খুবই ডিফিকাল্ট, রেয়ারলি, বুঝছো। এটা আসলে না পারার জন্যই দেয়। তো যদি তুমি পারো আলহামদুলিল্লাহ, তবে না দেওয়ার জন্যই আমি বলবো সিনোনাম অ্যান্টোনাম তুমি কনফিডেন্ট না হলে অ্যাটেন্ড করা ঠিক হবে না, কারণ তোমার এটার জন্য পেনাল্টি দেওয়াই বেশি সম্ভাবনা আছে, হ্যাঁ। তো কিছু কিছু ট্রিকি থাকে, ইজি ইজি সিনোনাইম থাকে, তো সেগুলো আমরা দিতে পারবো। সিনোনাইম অ্যান্টোনাইম যতটা সম্ভব কম আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবো, তবে প্র্যাকটিস করবো পরীক্ষার আগে। আমরা যত সম্ভব প্রিভিয়াস ইয়ারের সিনোনাইম অ্যান্টোনাইম গুলা প্র্যাকটিস করার চেষ্টা করবো, ঠিক আছে। আর কেন এটা বললাম, ধরো তুমি একটা সিনোনাইম অ্যান্টোনাইম নিয়ে অনেকক্ষণ ভাবার পরে বা উবু 10 20 40 করার পরে তুমি একটা পাইলা, ঠিক আছে। পাওয়ার পরে না তোমার মনে হবে কি যে এটা হইলো কি হইলো না, হইলো কি হইলো না, পারলাম কি পারলাম না, এই যে একটা তোমার ডায়লেমের মধ্যে থাকে যাবা, এটা আগামী প্রশ্নগুলো অনেক ইফেক্ট করবে। তো এজন্য তোমার এই সিনোনাইম অ্যান্টোনিম গুলা থেকে একটু সেফ থাকতে হবে, একটু ভেবে চিন্তে এটা অ্যাটেন্ড করতে হবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই যে কোন প্রশ্নটা অ্যাটেন্ড করব আর কোন প্রশ্নটা অ্যাটেন্ড করবো না, এটা অনেক বেশি সিগনিফিকেন্ট, বুঝছো। কারণ এটা আসলে এমন হাইফাই কিছু না, বুঝছো। মেডিকেল ভর্তি পরীক্ষার আহ, সবচেয়ে গোপন যে ট্রিকটা, আমি আমার ইমিডিয়েট সিনিয়র আমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ভাইয়ের সাথে একটু কথা বলছি। ভাই, ভাই ফার্স্ট হয়েছে রিজভি তৌহিদ শুভ, হয়তো তোমার নাম শুনছো। তো ভাইয়ের সাথে কথা হয়েছে, বুঝছো, যে আসলে মনে হয় উনি এমনি কথায় কথায় বললো, আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু পুরোটা হচ্ছে একটা নার্ভের খেলা, হ্যাঁ। এখানে কিন্তু সবাই সবাই তুমি মনে করো যারা একটু আশা নিয়ে ভর্তি পরীক্ষা আসে, তারা প্রায় 98% লোক মোটামুটি, মানে যারা মানে রিয়েলি তারা পুরো 100% প্রিপারেশন নেয়, তারা সব বইয়ের উপর কমপ্লিট দখল। শুধু ওই 1 ঘন্টায় যারা নিজের নার্ভকে ঠান্ডা রাখতে পারে, নিজের কুল থাকতে পারে, ইজি, টেক ইট ইজি, হ্যাঁ, ধীরে ধীরে নিতে পারে, তারা কিন্তু সবগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়ে আসতে পারে, বুঝছো। এই জিনিসটা যদি তুমি প্রশ্নের মেরিট বুঝতে পারো, এই প্রশ্নটা আমার দেওয়ার মতো, তাহলে আমি যখনই সাকসেস পাবো পরেরটা যাইতে পারবো। কিন্তু যখন তুমি একটা তোমার দেওয়ার অযোগ্য প্রশ্ন নিয়ে তুমি ঘাটবা, নার্ভাস হয়ে যাবা, তুমি প্যানিক করবা, প্যালপিটেশন বেড়ে যাবে, তোমার পরীক্ষা কিন্তু খারাপ হতে শুরু করবে তখন থেকে, হ্যাঁ। তো এই জিনিসগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করো। জেনারেল নলেজ আর ইংলিশ খুবই ইম্পর্টেন্ট।
আমার পরামর্শ হলো তোমরা যারা ফার্স্ট ইয়ার আসো বা স্বপ্ন দেখো মেডিকেল নিয়ে, তাদের এখনই শুরু করা উচিত চোখ কান খোলা রেখে। আর যারা প্রিপারেশন না শুরু করছো তারা আমার বলা বইগুলো একটু দেখো। ইংলিশের ক্ষেত্রে একটা বই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপেক্স। এই বইটা সবাই পড়ে, তোমরা ওই বইটা পড়ো। হ্যাঁ, এই বইটা অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, অনেক কমন প্রশ্ন পাইছি, অনেক কিছু অতিরিক্ত থাকে, এত কিছু দরকার নেই। প্রিভিয়াস ইয়ারের মেডিকেল প্রশ্ন, বিসিএস প্রশ্ন, ঢাকা ভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, এ বি ইউনিট, ডি ইউনিট, এই দু একটা ইউনিট বুঝছো ইংলিশের মেডিকেল রিলেটেড প্রশ্নগুলো, এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, আর ছোট্ট দুইটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে মনে রাখার ব্যাপারটা। হ্যাঁ, বাপি ভাই যা বললেন আমি খুবই খুবই এক। তবে আরেকটা জিনিস কি, আমাদের মনে রাখা, মনে রাখার ব্যাপারে আমরা খুবই আসলে টেন্সড হই। হ্যাঁ, যে পড়তেছি মনে থাকতেছে না, তাহলে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার মনে রাখতে হবে না, এটা ফার্স্ট। প্রথম কথা হচ্ছে আমার মনে রাখতে হবে না, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পড়তে হবে। এটা মাথায় নিতে হবে। তুমি যদি চাও যে পড়ে মনে রাখবা, তাহলে কিন্তু হতাশ হয়ে যাবা। তোমাকে কেউ মনে রাখতে বলেনি, তোমাকে বলছে পড়ো। ঠিক আছে, তুমি একবার পড়বা, দ্বিতীয়বার বা তৃতীয় পড়বে, রিপিটেশন ইজ দ্য কি, বুঝছো? তোমার শাহরুখ খানকে বলা হয়েছিল বুঝছো যে আপনি যে সিনেমায় এত সুন্দর সুন্দর ডায়লগ দেন, মানে আপনি কি হুট করে এত সুন্দর ডায়লগ দেন? তো শাহরুখ খান বলছে তোমার কি তাই মনে হয়? প্রত্যেকদিন শো এর আগে আমাকে 1000 বার আয়নার সামনে ওই ডায়লগটা প্র্যাকটিস করতে হয়। তো প্রত্যেকে রিপিটেশন ইজ দ্য কি টু সাকসেস। তুমি যত রিপিট করবা তত তত পাকাপোক্ত হবে, বুঝছো? তুমি যত ইজিলি নিবা, পড়লাম মনে রাখলাম, পড়লাম মনে রাখলাম, মনে হয়ে গেছে, তুমি ফাঁদে পা দিচ্ছ। ঠিক আছে, তো আমার মনে হয় পড়ার মনে রাখার দরকার নেই, তোমরা পড়ো, এটা হচ্ছে important। ধন্যবাদ। জি ভাইয়া, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব লাবণী আপুর কাছে। লাবণী আপু, আমাদের কাছে কোশ্চেন এসেছে যে হাজারি স্যারের বই এবং ইশাক স্যারের বইয়ে কিছু এমসিকিউ এর উত্তর ভুল দেওয়া আছে, কিন্তু তারপর সেটাকে ঠিক উত্তর হিসেবে ধরা হয়। এটা এটা সত্যতা কতটুকু? এক্ষেত্রে কি করব আমরা? আচ্ছা, আমার কথা শোনা জি যাচ্ছে? আপু। ওকে, এখন বলি, হাজারি স্যার বলো বা হচ্ছে আমাদের ইসহাক স্যারের বই বলো, বইগুলো প্রিন্ট তো করে মানুষ। হ্যাঁ, তো আলটিমেটলি দেখা গেছে ওনারা হয়তো ভুল উত্তর দেয় নাই, কিন্তু প্রিন্টিং মিস্টেক ছিল। আর বাপ্পি প্রথমে একটা কথা বলছিল যে যখন মেডিকেল, আমরা যখন কোচিং করাই, আমরা যারা কোচিং করাই, আমরা যারা প্রাইভেট পড়াই মেডিকেল অ্যাডমিশনের, তারা অনেক ভেবে চিন্তে কোশ্চেন সিলেক্ট করি, এই কোশ্চেন দিয়ে তো এর আমি আটকাবো। কিন্তু মেডিকেলের যে প্রফেসররা যারা প্রশ্ন বানায়, তাদের এতটা সময় থাকে না। ওরা করে কি, নীলক্ষেত থেকে দুটা বই কিনে আনলো, বই কিনে এনে তারা উল্টাইতেছে, ও এখানে কি সুন্দর এই লাইনটা কালো, তাহলে এই লাইনটা থেকে কোশ্চেন করি। ও আচ্ছা, না এটা মানে সজীব বলছিল কথাটা। তো আচ্ছা ঠিক আছে, আবার উল্টাচ্ছে, উল্টাইতে উল্টাতে মনে হলো দূর, সেই 50 বছর আগে আমি ইন্টার পাস করছি, এখন তো এগুলো আমি বুঝি না, তাহলে আমি এখন কি করব? আমি দেখি তো চ্যাপ্টারের শেষে কোনো প্রশ্ন দেওয়া আছে কিনা। তো ওরা দেখলো যে হ্যাঁ, চ্যাপ্টারের শেষে প্রশ্ন দেওয়া আছে, ওরা কিন্তু ওটাই উত্তর, ওটাই সিলেক্ট করলো প্রশ্ন হিসেবে। তো ওই প্রশ্নটা যখন তারা নেয়, একজন প্রশ্নকর্তা অবশ্যই তার, সে যদি মনে করো বায়োলজির 30টা প্রশ্ন সে যদি দেয়, তাহলে কিন্তু 30টা প্রশ্নের উত্তরও তাকেই জমা দিতে হয়। সো আলটিমেটলি সে যে উত্তরটা দিবে জমা, সেই উত্তর হিসেবেই আমাদের ফাইনাল এক্সামের যে কারেকশনটা হবে, বা আমাদের যে ওএমআর এর যে উত্তরটা দেয়া থাকে সেটা দেওয়া থাকে, প্রফেসর যেই উত্তর দেয় সেটা। সো আলটিমেটলি প্রফেসর কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে যায় না যে ইসাক স্যারের এই প্রশ্নটাতে এই উত্তরটা ভুল। আমি জুনিয়রদের কাছে বলবো, তোমরা সত্য যেটা সেটা জানো, সমস্যা নাই, কিন্তু তোমাদের যদি তোমরা যদি ক্লিয়ার থাকো যে আল্লাহ এই প্রশ্নটা তো ইসাক স্যারের ওই চ্যাপ্টারের শেষে এমসিকিউ প্রশ্ন ছিল, তাহলে তোমরা যেটা করবা, ইসাক স্যারের এমসিকিউ এর যে উত্তরটা দেয়া ছিল সেই উত্তরটাই তোমরা ক্যাপচার করো। তোমাদের পণ্ডিতি করে নিজে থেকে সঠিকটা না, এটা তো এটা সঠিক, ওটা দেওয়ার দরকার নেই। যদি হুবহু কোশ্চেনটাকে আমি বলতে চাচ্ছি, যদি হুবহু ইসাক স্যারের শেষে থেকে একটা নৈবিত্তিক নিয়ে এসে দেয়, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, ইসাক স্যারের বইয়ে যে উত্তরটা দেওয়া ছিল সেটাই দাগাও। এর কারণটা হচ্ছে ওই যে বললাম যে প্রফেসররা সত্য মিথ্যা যাচাই করে না, ওরা ওই প্রশ্নটাই সিলেক্ট করছে, ওই প্রশ্নে ইসাক স্যারের বইয়ে যে উত্তরটা দেয়া আছে সেই উত্তরটাই তারা দিয়ে পাঠাইছে। কিন্তু যদি প্রশ্নটা ঘুরে অন্য কোনো ভাবে আসতো, তোমরা বুঝতেই পারতো যে এটা সরাসরি বইয়ের ওই নৈবিত্তিক প্রশ্নটা না, বরং এটা আমার বইয়ের ভেতরকার কন্টেন্ট থেকে, সেই ক্ষেত্রে অবশ্যই যেটা সঠিক উত্তর সেটা দাগাও, মানে বইয়ের কন্টেন্টের যে উত্তরটা দেয়া আছে সেটা দাগাও।
ঠিক আছে, এই হচ্ছে তোমাদের জন্য পরামর্শ। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উত্তরটি পেয়ে গেছি। তো আমরা এখন আসতে চাই আমাদের বাপু ভাইয়ের কাছে। ভাই, হুম। ভাই মেডিকেলে আসার আপনার অনুপ্রেরণা কি? আহ, অনুপ্রেরণা বলতে আহ, একটা তো নিজের স্বপ্ন ছিল, তাছাড়া মানে অনুপ্রেরণা আমার সকল কাজে আমার আইডল ছিলেন আমার বাবা। ঠিক আছে। উনি আমার বন্ধুর মতো ছিলেন সকল সময়। সব সময় উনি আমাকে মানে সামনে থেকে গাইড করেছেন, আমাকে পিছন থেকে হেল্প করেছেন সব সময়। যেমন আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে কোচিং এর সময় আমি আমার নিজের কথা বলি যে আমি আসলে কোচিং কোথায় করব, এরকম হয়তো অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া রংপুরে করব নাকি ঢাকায় করব নাকি সৈয়দপুরে করব নাকি অন্য কোথাও করব নাকি করব না, এরকম হয়তো প্রশ্ন সবার মনেই আছে। হ্যাঁ, তো আমার মনে এরকম ছিল, আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো আমার বিষয়টা ছিল এরকম যে যেহেতু সৈয়দপুরে করার সুযোগ ছিল আমার, সৈয়দপুরে আমি নিজে মেডিকেয়ারে কোচিং করেছিলাম, তো যেহেতু আমার সুযোগটা ছিল এবং না আমার মনে হয়েছিল যে আসলে আমার পড়াশোনাটা আসলে নিজের কাছে, হ্যাঁ পড়াশোনা টোটালি নিজের কাছে। তো এই জন্য আর কি আমি বেছে নিয়েছিলাম যে হ্যাঁ আমি সৈয়দপুরেই কোচিং করব। তো আসলে যে যেখানেই কোচিং করো, কেউ হয়তো মানে বলবে যে হ্যাঁ আমাদের এদিককার মানুষ ঢাকায় গেলে এই পানির সমস্যা এই সমস্যা, কিন্তু এটাও তো জীবন, এটাও তো জীবনের একটা পরীক্ষা। তো কেউ যদি সৈয়দপুরে থেকে থাকতে চায়, হ্যাঁ এটা তার খুশি। কেউ যদি রংপুরে যেতে চায়, এটাও তার খুশি। কেউ যদি ঢাকা যেতে চায়, এটাও তার খুশি। মূল কথা হচ্ছে পড়াশোনা করতে হবে। তুমি যেখানেই যাও না কেন, তুমি যদি সৌদি আরবও চলে যাও, তারপরও তোমাকে কিন্তু কি করতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে। তো পড়াশোনাটা হচ্ছে মূল কথা। এবং নিজের উপরে বিশ্বাস, নো দাই সেলফ, নিজেকে জানো তুমি কি পারবা ওই মানে কষ্টগুলো ভোগ করতে। যেমন ঢাকায় আসলে একটা নতুন পরিবেশে থাকা, তারপরে হচ্ছে তোমার কোচিং নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ কোচিং সব মোটামুটি ওই কি জিনিস, গাইডেন্স দিবে, পরীক্ষা নিবে, এইটাই। ঠিক আছে। এবং সবখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাইয়ারা ক্লাস নিয়ে থাকে। তো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পড়াশোনা। তুমি কি ওই পরিবেশে থাকতে পারবা? নতুন একটা পরিবেশ যেখানে বাবা মা নাই, অথবা হয়তো মা থাকেন অনেকের, এটা একটা ভালো জিনিস। অথবা খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, বুয়া আসে না, রান্না বান্না করে খাইতে হয়, এই করতে ওই করতে, এরকম একটা সমস্যা। অথবা বাসায় থেকে পড়াশোনা করলে আবার অনেকে হতাশ হয়ে যেতে পারো। যে আমার যেটা মনে হতো, আমি আমার একটা ছোট্ট কথা বলে নিই আগে, যে আমি যখন কোচিং করতাম সৈয়দপুরে, তা আমার বন্ধুরা কল দিত যে বন্ধু আজকে আমাদের মানে মডেল টেস্ট হয়েছে, আমি খুব ভালো করছি, সারা বাংলাদেশে 1 থেকে 10-এর মধ্যে আমি 1500 টাকা প্রাইজ বল পুরস্কার পাইছি। তা আমার আসলে খুব দুঃখ লাগতো যে গেলাম না কেন, হয়তো গেলে আমিও হয়তো পাইতে পারতাম। এটা এটা বিষয় আর কি। ঠিক আছে। তো আলটিমেটলি মূল যে বিষয়টা, যে অন্যজনকে দেখার দরকার নেই, আমার বন্ধু গেল জন্য আমিও গেলাম, মানে শিয়ালের মতো হুক্কা হুয়া দিলাম, এই বিষয়গুলো আসলে ঠিক না। মূল বিষয়টা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানো যে হ্যাঁ বাইরে আমরা কেন যাচ্ছি বা কোচিং গুলোতে আমরা কেন যাচ্ছি, যে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, নিজের যে বেসিক বা নিজের যা আছে সেটাকে আসলে ঝালাই করে নিতে যাচ্ছি, তাই তো? বা সেটাকে আসলে পরীক্ষা দিতে যাচ্ছি, যে আমাদের অবস্থানটা কোথায় সেটা জানার জন্য যাচ্ছি। হ্যাঁ। তো এই জন্য কোচিং সেন্টার টোটালি হচ্ছে মানে এরা জাস্ট একটা গাইডেন্স বেসড, এবং ইচ্ছাটা হবে নিজের, পড়াশোনাটা হবে নিজের। তো অনুপ্রেরণা বলতে এটা একটা, আমার বাবা সবসময় আমাকে মানে সব সিদ্ধান্তে উনি হেল্প করেছেন। আরেকটা বিষয় ছিল যে আমার এক বোন, উনিও ডাক্তারি পড়তেন অনেক বছর আগে। তো তার বইগুলো আমার কাছে ছিল, আমি যখন ক্লাস 5-এ পড়ি উনি আমাকে বইগুলো দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে আমাদের মানে বংশে যদি কেউ এই বইগুলো ইউটিলাইজ করতে পারে, সেটা হয়তো তুই করতে পারবি। তো ওই বইগুলো এখনো আমার কাছে আছে, এবং হয়তো আমার কাজে লাগে না, কারণ সেই বইগুলো অনেক ব্যাকডেটেড এডিশনের। আমরা তো এখন অনেক নতুন নতুন এডিশন পড়ি। যাই হোক, তো ওই বিষয়টা আমার জন্য একটা অনুপ্রেরণা ছিল। এছাড়া আমাদের সম্মানিত স্যাররা যারা সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজে পড়ে, তাদেরকে আমি অনেক লাকি বলবো। আমাদের আতাউর স্যার, আজাদ স্যার, এখন সুমন স্যার আছেন। সুমন স্যার তখন মহিলা কলেজে ছিলেন। আমাদের মশিয়ার স্যার থেকে শুরু করে মশিউর স্যার, ঠিক আছে, আমাদের ইংলিশের মশিউর স্যার আছেন, ম্যাথের মাহমুদ স্যার, আরো অনেক সমাজের সকল স্যার, সাদিক স্যার ইংলিশের। তো সবাই, হ্যাঁ হয়তো আমি কারোর নাম মিস করে যেতে পারি, তো সবাই অনেক অনেক বেশি হেল্পফুল। যেমন আমার অনুপ্রেরণার কথা বলবো যে সবসময় মানে মানুষ মাঝে মাঝে একটু ডাউন ব্যাটারি হয়ে যায় না, আপ ব্যাটারি করতে হয়। এরকম আমি বলবো যে এরকম ছিল আমার জন্য আতর স্যার। তিনি কি করতেন যে তাকে আমি যা প্রশ্নই করতাম উনি আমাকে উত্তর দিতেন, এবং উনি মানে বিশ্বাস করতেন যে হ্যাঁ আমার উপরে বিশ্বাস করতেন যে হ্যাঁ ছেলেটা পারবে। উনি আমার নাম দিয়েছিলেন কবিরাজ, এটা যারা আমার আইডিতে আছে ফেসবুকে তারা তো জানেন, গল্পটা শেয়ার করেছিলাম। তো মানে এটা আসলে অনুপ্রাণিত করে। এছাড়া আমাদের যারা সম্মানিত বড় ভাইয়া আপুরা ছিলেন, মানে অনেক বড় আর কি আমাদের জন্য অনুপ্রেরণা। এবং আমি বলবো যে সজীব আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সজীবই মনে হয় মানে এই 2010 সালের পর থেকে খুব আর কি ডিএমসি চান্স পায়। তার সজীবের আগেও ছিল, বা আমার পরে সজীবের আগে এরকম কেউ আছে? সজীব
এরকম কি কেউ? সিনিয়র আছে ভাই, 69 আমার চেয়ে 6 হ্যাঁ, বছর 6 বছর senior আছে। সিনিয়র, ওটা অনেক অনেক দুজন বড়। senior। আমাদের আসলে চেনার কথা না, কিন্তু তোর আগের ব্যাচেও নেই, আমার আগের ব্যাচে এরকম আমি জানতাম না যে আমাদের কোনো ভাই ডিএমসি তে পড়েন কিনা বা ঢাকার মধ্যে এরকম আছেন কিনা, ছিল হয়তো, অনেকেই আছেন। হ্যাঁ, তো যাই হোক, তো সজীব এরকম একটা অনুপ্রেরণা, যেমন সজীবের অনুপ্রেরণার পিছনে ছিল আমাদের আমেনা, এরকম প্রতি বছরই কিন্তু। আর এখন আমরা দেখতেছি যে ডিএমসি তে অনেক আমাদের ওই পাশ থেকে আসতেছে। তো এই বলবো যে অনুপ্রেরণা আমার ক্ষেত্রে আমার বাবা ছিলেন, আমার ওই মুখ ছিল। আর আমাদের টেকনিক্যালিয়ানদের জন্য আমাদের অনুপ্রেরণা আমাদের সম্মানিত স্যাররা, আমাদের জন্য অনুপ্রেরণা আমাদের বড় ভাইরা। আসলে আমাদের এটা একটা পরিবার। আমাদের টেকনিক্যাল কলেজই আমাদের জন্য একটা অনুপ্রেরণা, যে উপজেলা লেভেলের একটা কলেজ বছর এত এত বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বলো, বুয়েট টুয়েট সব জায়গাতেই বলো, তো টেকনিক্যাল কলেজই বলবো আমার জন্য আরেকটা অনুপ্রেরণা। ধন্যবাদ ভাই। আপনাকে আরেকটি কোশ্চেন, মেডিকেল লাইফ কি হ্যাঁ, হতাশা নাকি আনন্দের? মেডিকেল লাইফ কি হতাশার না আনন্দের? এটা হচ্ছে আসলে সকল লাইফই কি হতাশার না আনন্দের, এটা হচ্ছে মানে তুমি জীবনকে কিভাবে দেখো, এটা তোমার জীবন দর্শন থেকে আসলে তোমাকে বলতে হবে যে জীবনটা আসলে আনন্দের নাকি হতাশার। হ্যাঁ, মেডিকেল লাইফে পড়াশোনার অনেক চাপ। অবশ্যই আমরা, তোমরা হয়তো অনেকে জেনে থাকবা যারা বড় ভাই আপুরা মেডিকেলে আছেন, তারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে বৃহস্পতিবার রাত হচ্ছে আমাদের চাঁদ রাত। তারা মানে তারা এত সপ্তাহ, মানে গোটা সপ্তাহ জুড়ে তারা এতটাই প্রেসারে থাকেন যে বৃহস্পতিবার রাতটা থেকে ঈদের আগের রাত বলে মনে হয়। তো অবশ্যই বলবো যে চাপ আছে, মেডিকেলে হতাশা আছে, আবার আনন্দের অনুভূতিও আছে। ঠিক আছে, মনে করো কোন একটা রোগী তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিল, বা তুমি রোগীটার সাথে গিয়ে একটু কথা বললা যে বাবা কেউ তো আমার সাথে এভাবে কথা বললো না, আপনিই প্রথম বললেন, আপনি জীবনে অনেক বড় হন। এরকম অনেক রকমের মানে কি বলবো মেডিকেল, অথবা মনে করো তোমার কোনো আত্মীয় স্বজন তোমার কাছে একটা হেল্প চাইলো, তুমি একটা মানে গুরুত্বপূর্ণ সময় তাকে একটা হেল্প করতে পারলা, সো তার যে দোয়াটা বা এই অনুপ্রেরণা গুলো কিন্তু মেডিকেল লাইফে আছে। সো আমি যেটা বলবো যে হতাশা সবখানেই আছে। হতাশার বিষয়টা থেকে মানুষের বের হয়ে আসার জন্য আসলে মানে তাকদীরের প্রতি যে বিশ্বাস, সেটা কিন্তু দৃঢ় হওয়া জরুরি। অবশ্যই আমরা বিশ্বাস করব যে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা করছেন সেটা অবশ্যই ভালো। আমাদের আসলে কিচ্ছু করার নাই, আমাদের শুধু একটাই কাজ করা, সেটা হচ্ছে চেষ্টা চেষ্টা চেষ্টা। ঠিক আছে, আর বাকি যা কিছু সবকিছু কিন্তু অবশ্যই বলবো যে আগের থেকে তাকদীরে ফিক্স করা এক, অথবা আমরা চেষ্টা করতে পারি শুধুমাত্র। তো এই জন্য বলবো যে হতাশা আছে মেডিকেল লাইফে, তার পাশাপাশি আমরা মাঝে মাঝে ট্যুর দেই, মাঝে মাঝে ঘুরি। সজীব তো মনে হয় মানে ইচ্ছা করলেই চলে যেতে পারে ডিএমসি এলাকাতে, খুবই ভালো। যারা আছে দূর দূরান্তে বাতাস খেতে, আমরা পুরান ঢাকায় থাকি, একটু আসলেই বেশি হতাশায় থাকি, ঘিঞ্জি এলাকায় থাকি। তাছাড়া বুড়িগঙ্গার নদীর মানে গন্ধ, এরকম অনেক সমস্যা। তো যাই হোক, তো সবচেয়ে মূল বিষয় যেটা, যে হতাশাটা আসলে ডিপেন্ড করে তুমি জীবনটার দিকে কিভাবে তাকাচ্ছ সেটার উপরে। এবং সবখানেই হতাশা আছে, যেমন বুয়েট বলো, কুয়েট বলো, চুয়েট বলো। যেহেতু হতাশার কথাটা বললা, আমি একটু বিষয়টা অ্যাড করতে চাই। আমরা যারা আসলে হতাশ হয়ে পড়ছি, আমরা দেখছি যে এই কোভিড সময়, এটা আসলে আমার বলা উচিত যে কোভিড সময় আমরা কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়ছি, আত্মহত্যার প্রবণতা আমাদের মধ্যে বেড়ে গেছে, এরকম অনেক রকম সমস্যা কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, গতকালেও ঢাকা ভার্সিটির মনে একজন আত্মহত্যা করেছে। আসলে এখানে কিন্তু আমাদের বন্ধুদের অনেক বড় একটা মানে সাহায্য করার জায়গা রয়েছে, বা আত্মীয় স্বজনের। কিন্তু আমরা আসলে কি আমাদের পরিবারের থেকে আমরা এত দূরে চলে গেছি, আমাদের বাবা মায়ের থেকে আমরা এত দূরে চলে গেছি, তাদেরকে আমরা এতটা মানে শত্রুতার দিকে নিয়ে গেছি। আসলে তারা যেখানে আমাদের বন্ধু হওয়ার কথা, সেখানে কিন্তু আজকে তাদের প্রতি আমরা সেই বিষয়টা দেখাতে পারছি না। এবং আমাদের আসলে মানে নিজের সমস্যাটাকে আমরা অনেক বড় ভাবে দেখছি, যার কারণে আমাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। আর আমরা মানুষের কথা শুনতে চাই না, আমরা বলতে চাই। তুমি যদি কারো কাছে উপদেশ চাও, 100টা উপদেশ দিবে, কেউ যদি পাশে চাও, 2-1জনও পাবা না। সো এই জিনিসগুলো থেকে আসলে আমাদের মধ্যে হতাশা আসে। তো আমি বলবো যে আসলে ধর্মীয় দিক থেকে তো অবশ্যই এটা একটা গর্হিত কাজ, কিন্তু তোমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এই পৃথিবীতে আসলে সবচেয়ে আপন বলতে কে? তুমি। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে আসলে কাউকেই ভালোবাসতে পারে না। আর ভালোবাসার বিষয়টা থাকে হচ্ছে বাবা মায়ের প্রতি একটা বিষয়। তো বাবা মায়ের প্রতি একটা দায়িত্ব, তারা তোমাকে ছোট থেকে বড় করেছেন। তো অন্য আরেকজন মানুষের প্রতি ভালোবাসা থেকে তার জন্য তুমি জীবনটা শেষ করে দেবে, বিষয়টা সেরকম না। তুমি মেডিকেলে চান্স পাইলা না, জীবনটা শেষ করে দেবে এমন না। কারণ আমি তো বললামই, আসলে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব টাইম জোন আছে। তুমি যদি একটু লক্ষ্য করো, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব টাইম জোন আছে। যেমন বারাক ওবামা কিন্তু 45 থেকে 49 বছর এরকম সময় ব্রিটিশ আমেরিকান প্রেসিডেন্ট হয়ে গেছেন, একদম দুইবার। আবার অন্যদিকে লক্ষ্য করি, ট্রাম্প কিন্তু একদম 76 বছরের বয়সে গিয়ে হয়তো প্রথম মানে প্রেসিডেন্ট হয়। তো ট্রাম্প যদি মানে আমাদের বারাক ওবামার দিকে দেখে চিন্তা করতো, আরে 49 বছর বয়সে একদম হয়ে গেল, আমি কিছুই পারলাম না এই বুড়া বয়সে, মানে সে যদি চিন্তা করতো 49 বছর বয়সে, সে কি 76 বছর বয়সে গিয়ে পারতো না। অথবা মনে করো আমি আর সজীব দুই বন্ধু একসাথে একটা বিজনেস চালাচ্ছি। তো সজীব কোনো কারণে বা সে ওই অফিসের বস, আমি হচ্ছে তার আন্ডারে চাকরি করি। তো কি হলো, সজীব
অনেক আগে মানে 25 বছর বয়সী আমার বস, আমি তার আন্ডারে কাজ করি। তো দেখা গেল 30 বছর বয়সে সামহাউ আল্লাহ না করুক সজীবের কিছু একটা হয়ে গেল, তো তার জায়গায় তখন আমি আসলাম। আমি আবার সেই 30 বছর থেকে আমার বয়স একদম 60 পার হওয়া পর্যন্ত আমি সেই জায়গায় ছিলাম, বহাল ছিলাম, কাজ করলাম। তাহলে দেখো আমি কিন্তু ভোগ করলাম 30 বছর, আর সজীব কিন্তু ভোগ করলো মাত্র 5 বছর, 25 থেকে 30। আমি যদি সজীবকে দেখে 25 বছর বয়সে হতাশ হয়ে যাইতাম, আরে আমার বন্ধু হয় সে আমার উপরে ছুরি ঘোরাবে, এটা কোনো কথা? তাহলে কি আমি কিন্তু আমার নিজের সেই টাইম জোনটা পাইতাম না। সেই জন্য বলবো যে অবশ্যই তুমি যদি কাজে লেগে থাকো একনিষ্ঠ ভাবে, তাহলে অবশ্যই তোমার সফলতা আসবে, তাই হতাশ হবে না। আর একটা কথা বলি আমি, এটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো সিদ্ধান্ত নেই, কোনো সিদ্ধান্তই রং না। একটা কথা বলা হয় যে তুমি যদি কোনো একটা সিদ্ধান্ত নাও সেই সময় পর্যন্ত কাজ করে যাও যতক্ষণ না পর্যন্ত ওই রং ডিসিশনটা রাইট ডিসিশনে পরিণত হয়। তার মানে তুমি যদি কোনো রং ডিসিশন নিয়েও ফেলো, তুমি পরিশ্রমের মাধ্যমে কিন্তু একটা সময় গিয়ে সেটাকে ওভারকাম করতে পারবা। এই বিশ্বাসটা মনে রেখে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে তুমি যদি সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ সকল বাধা সবকিছু থেকে তুমি এগিয়ে যেতে পারবা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা যাবো আশা করি এরপর আমরা চলে যাব সজীব ভাইয়ের কাছে। ভাই, আমাদের কাছে এই কোশ্চেনটা বহুবার এসেছে যে আমরা অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়বো, আর রসায়নের প্রথম ও দ্বিতীয় পত্রের লাস্ট চ্যাপ্টারটা কিভাবে মনে রাখবো, এবং কিভাবে মনোযোগ বাড়াবো আমরা। আচ্ছা, এটা প্রথম যেটা কথা সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যে বিষয়টা, এটা আসলে মেডিকেলে আমরা এই জিনিসটা আসলে খুব ল্যাক করি, বুঝছো। আগে এই জিনিসটা খুব ছিল, অর্গানিক কেমিস্ট্রি থেকে খুব ডিফিকাল্ট প্রশ্ন আসতো। অর্গানিক কেমিস্ট্রি আসলে যে টেস্ট, বুঝছো, যে বিক্রিয়া গুলা বা মেকানিজম গুলা, এই জিনিসগুলো আসলে মেডিকেল কেন জানি স্যাররা এখন আর পছন্দ করে না। স্যাররা শর্ট এন্ড সুইট প্রশ্ন করে, ছোট ছোট প্রশ্ন করে। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রির ছোট ছোট তোমার সংযুক্তি গুলো, তারপরে তোমার যৌগ যৌগের নামগুলো, ঠিক আছে, এই ছোট ছোট যেটা এক লাইনের প্রশ্ন, সেটা ছোট্ট একটা উত্তর, বুঝছো, এরকম প্রশ্নগুলো ইদানিং পছন্দ করতেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম, ওই যে তোমার অধ্যায় শেষের এমসিকিউ গুলো, এগুলো অর্গানিক কেমিস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের মেডিকেলে আসলে অর্গানিক কেমিস্ট্রির যে মেকানিজম বা ডিফিকাল্ট যে স্টেপটা, এটা আমাদের জন্য খুব একটা লাগে না মেডিকেলে। হ্যাঁ, এমসিকিউ তে ছোট ছোট প্রশ্ন আমরা যদি একটু দাগে দাগে পড়ি, ধরো কোনটা কোন জাতীয় মৌল, ঠিক আছে, কোনটা অ্যালকেন, কোনটা তোমার সাপোজ কোনটা অ্যারোমেটিক, কোনটা এলিফেটিক, এই যে নামগুলা, এই নামগুলো একটু পড়তে হবে। আর ছোট্টখাটো কিছু কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে হবে। হুম। আর কিছু হার্ড পার্ট আছে, কোনটা বার্নিশে ব্যবহার করা হয়, কোনটা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, এই যে শর্ট এন্ড সুইট এমসিকিউ, এই এমসিকিউ গুলো তোমার অর্গানিক কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা, বুঝছো। এই লাস্ট চ্যাপ্টারটা আসলে খুব বোরিং, বুঝছো। কেন বোরিং? কারণ আমাদের স্যাররা আসলে উভয় করে পড়াইতে চান না। এখানে খুব একটা কেমিস্ট্রি নাই, কিন্তু এত এত প্রশ্ন, বুঝছো, চারিদিকে মেডিকেলের জন্য একেবারে মানে কি বলবো, মেডিকেলের একটা কমফোর্ট জোন, রেড জোন, বুঝছো, হটস্পট, চারিদিকে খালি প্রশ্ন আর প্রশ্ন, ঠিক আছে। তো এটা একটু ধীরে ধীরে পড়তে হবে, বুঝছো। এই ধীরে ধীরে পড়তে হবে এভাবে যে চেষ্টা করবা তোমাদের যখন কোচিং হয় তখন না কয়েকটা স্টেপে স্টেপে হয়, বা ধরো লেকচার, টিউটোরিয়াল আর মডেল টেস্ট। তো ধীরে ধীরে পড়াটা কনসাইজ করে নিতে হবে। প্রথম দিকে একটু থরলি পড়ার চেষ্টা করবা, ধরো ডিফিকাল্টি যা আছে তাও হজম করার চেষ্টা করবা। হ্যাঁ, যেমন আমাদের ওই যে সংযুক্তি গুলো, ধরো আমাদের মেহেদিতে কি কি আছে, কিংবা আমাদের শ্যাম্পুতে কি কি আছে, বা আমাদের গ্লাস ক্লিনার কি কি আছে, এই জিনিসগুলো আসলে প্রথম স্টেপে একটু ডিফিকাল্ট জিনিসগুলো পড়ার চেষ্টা করবা। এরপরে দ্বিতীয় স্টেপ, যখন দুইটা তিনটা অধ্যায় করে পড়বা একসাথে, ডিফিকাল্টি আসবে, তখন পড়াটা আর একটু শর্ট করে নিবা। পড়াটা শর্ট করবে এভাবে, এই সংযুক্তিগুলো বাদ, হ্যাঁ, মেইন মেইন যে উপাদান, প্রধান উপাদানটা পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, যে যে ইনগ্রিডিয়েন্ট আছে, সেটার প্রধান উপাদানটা একটু পড়ার চেষ্টা করবা। আর ছোট ছোট কিছু ছক আছে, হ্যাঁ, ছকগুলো অনেক ইম্পর্টেন্ট। ছকগুলো বলতে আমি বুঝতে চাচ্ছি, প্রথমে একটা ছক আছে তোমার ওই প্রিজারভেটিভ এর ছক। এরপরে তোমার ছক আছে হলো ওই যে আমাদের ন্যানো পার্ট মানে ইমালশন, কলয়েড আর সাসপেনশন। এইটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনটা ইমালশন, কোনটা কলয়েড, কোনটা সাসপেনশন, খুবই ছোট। হ্যাঁ, সহজ সহজ কথা, যায় না বলা সহজে। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলা তোমাদের পড়তে হবে। আর লাস্টের তোমার একেবারে শেষে যে জিনিসগুলো আছে, তোমার ন্যানো পার্টিকেল নিয়ে আলোচনা, সেক্ষেত্রে তোমার এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনটা ন্যানো টিউব, কোনটা তোমার কি কাজ, যেমন টাইটানিয়াম ডাইঅক্সাইড কি কাজ করে, তোমার ন্যানো পার্টিকেল হিসেবে কি ভূমিকা পালন করে, সোনার ন্যানো পার্টিকেল কি রং, এই জিনিসগুলোর ধর্মগুলো ছোট ছোট করে লাস্টে যখন কনসাইজ করে নিয়ে আসবো তখন একটু পড়তে হবে, ঠিক আছে। এই জিনিসটা ভাইরা একটু কষ্ট করো, কারণ আমাদের ইন্টারমিডিয়েটে আসলে ওভাবে পড়া হয় না। তো কোচিং এ এটা একটু এমফাসিস দিয়ে পড়তেই হবে, ফার্স্ট অধ্যায় আর লাস্ট অধ্যায়। মেডিকেলে ইদানিং কালে এত প্রশ্ন আসে, বিশ্বাস করো,
যে আমাদের যখন আমার সিনিয়ররা যখন পরীক্ষা দিতেন, বাপ্পি ভাইয়ের একটু আগের ব্যাচে যখন বইটা চেঞ্জ হয় নাই, তখন আসলে অর্গানিক কেমিস্ট্রি অনেক ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড পেপার পুরোটাই অর্গানিক কেমিস্ট্রি ছিল, অ্যালকেন, অ্যালডিহাইড, অ্যালকোহলের উপরই একটা চ্যাপ্টার ছিল। তো এইখান থেকে প্রচুর প্রশ্ন আসতো, ঠিক আছে, 8টা 10টা প্রশ্ন আসতো। এখন আর এত আসে না। এখন রিসেন্টলি তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, 2015-16 সালে হয়তো 2টা না 3টা আসছে, ঠিক আছে। আর এই যে 4টা অধ্যায় আছে, প্রথম এবং দ্বিতীয় পত্রের ফার্স্ট এন্ড লাস্ট চ্যাপ্টার, এটা নিয়ে তোমার 4 থেকে 6টা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি বড়, কিন্তু মেডিকেলের জন্য আসলে এখন অতটা সিগনিফিকেন্ট না, তবে এই 4টা অধ্যায় অনেক ইম্পর্টেন্ট, অনেক। আর মনোযোগ ধরে রাখার একটা কথা বলছে, হ্যাঁ, মনোযোগ ধরে রাখতে পারা না পারার ব্যাপারের সাথে ধরো তোমার বঙ্গবন্ধুর ভাষণ, ঠিক আছে, সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনতো, ঠিক আছে। কেন শুনতো? হ্যাঁ, মানে এটা যদি তুমি লক্ষ্য রাখো, তুমি যদি এখনো একটা টেপ ছাড়া দেখবা, দেখবা হা করে মানুষ গিলতেছে, কেন? যাই বলতেছে তাই ভালো লাগতেছে। কেন বলতেছে জানো? কারণ হচ্ছে ও যা বলতেছে, মনে হচ্ছে ও আমার কথাটা যেন উনি বলতেছে, ঠিক আছে। মানুষ কিন্তু আমি যদি আমার কথা বলি, তাহলে কিন্তু কেউ আমার কথা শুনবে না। এখন তোমরা যারা আমাকে দেখতেছো, আমি যদি তোমাদের কথা বলি, তোমরা কিন্তু আমাকে শুনবা। ঠিক তেমনি যখন আমরা পড়বো, এটার সাথে যদি আমার রিলেশন না পাই, লাইফের রিলেশন না পাই, আমি যদি পড়তেছি এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন দিয়ে আমি এইভাবে এইভাবে করে বিক্রিয়া করে একটা কার্বন কমায় ফেলাবো, তারপরে অ্যালকিন করে ফেলাবো, ঠিক আছে। এর দিয়ে আমি কি করবো? তো আমার এটা মনোযোগ না থাকাই স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এটার সাথে যদি আমি একটা রিলেশন খুঁজে পাই বা নিজের রিলেশন তৈরি করে নেই, তাহলে কিন্তু এটা আমার কাছে অনেক অনেক মনোযোগ ধরে রাখার একটা ব্যাপার হবে। সাপোজ তুমি এটা দিয়ে মনে রাখলা আমার পরিবারের একটা সদস্য কমে গেল, তাহলে তো আমরা নিজেদের মধ্যে এখন দুর্বল হয়ে গেলাম, ঠিক আছে। এই যে এরকম ব্যাপারগুলো আসলে আমাদেরকে অনেক বেশি এডুকেশন ওরিয়েন্টেড করবে। তাই লাইফ ওরিয়েন্টেশন পড়ার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের হাফিজ স্যার বলতেন কথাটা আসলে, যে উদ্দীপক আমরা যে সৃজনশীল প্রশ্নে ব্যবহার করি, সেটা লাইফ ওরিয়েন্টেড হতে হবে, হ্যাঁ, যাতে স্টুডেন্ট এটা পড়ে এবং সে এটা জীবন খুঁজে পায়, এবং তারপরে যখন উত্তর দিবে সেটা জীবনের একটা সমাধান হয়। তো এটা হচ্ছে কথা, তোমার সাথে লাইফের একটা ওরিয়েন্টেশন খুঁজতে হবে, হ্যাঁ। আর মনোযোগের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আর কি, আমার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে তোমরা একটু বায়াস হওয়ার চেষ্টা করো, হ্যাঁ, ধার্মিক হওয়ার চেষ্টা করো, যারা এই সময়টা মেডিকেলের মধ্যে দিয়ে যাচ্ছ বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ, যে যে চিন্তায় আসো মেডিকেল ভার্সিটি বা বই, তারা একটু ধার্মিক হওয়ার চেষ্টা করো। তোমার মধ্যে দেখবে একটা ইনার কামনেস আসবে, হ্যাঁ, নিজে থেকে একটা কুলনেস ফিল করবা, তখন দেখবা ইনশাল্লাহ তোমার পড়তে অনেক অনেক ভালো লাগবে এবং ধীর স্থির ভাবে তুমি পড়তে পারবে। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি উত্তরটি পেয়ে গিয়েছি। তো এবার আমি আসতে চাই বাপি ভাইয়ের কাছে। আমাদের কমেন্টে সূর্য বাপি ভাইকে প্রশ্ন করেছে, সামনে আমাদের এইচএসসি বাকি, আবার এটাও একরকম নিশ্চিত যে অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের পড়াশোনাটা কিভাবে করা উচিত বাপি ভাই? হ্যালো, আমি শুনতে পারি নাই। জি ভাই, কমেন্টে সূর্য আমি আপনি শুনতে পারি না, প্রশ্ন হ্যাঁ। করেছে যে সামনে আমাদের এইচএসসি বাকি, আবার এটাও একরকম নিশ্চিত যে অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের পড়াশোনা কিভাবে করা উচিত? আচ্ছা, এটা অবশ্যই একটা ভালো প্রশ্ন। তার আগে সজীবের কথা শেষ কথা ধরে বলতে চাই যে তুমি অবশ্যই ধার্মিক হবা, কিন্তু শুধুমাত্র যে এই সময়ের জন্য ধার্মিক হবা তা না। তোমার একজন মানে একজন বিশ্বাসী মানুষ যিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, অবশ্যই তার জীবন বিধানটা তোমার জীবনে অবশ্যই সর্বক্ষেত্রেই তোমার মেনে নেওয়া, এটা তোমার অবশ্যই একটা উচিত কর্তব্য, হ্যাঁ। এবং সেই হিসাবে অবশ্যই কামনেস তো আসবেই। আসলে আমরা তো জীবন নিয়ে চিন্তা করি না, এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যা হয় আমাদের। তো যাই হোক, আমরা চিন্তা করব যে হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তার তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেটা তো আমরা মেনটেন করবোই, পাশাপাশি হ্যাঁ এই দুনিয়াবী কাজগুলো আমাদের চলবে। তো যাই হোক, তুমি যে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে তাকে ধন্যবাদ। যে এই সময়টা এবার আমরা মানে বর্তমান সময়ের প্রেক্ষিতে আসলে কি করা উচিত সে বিষয়টা নিয়ে একটু বলি। যে সামনে এইচএসসি পরীক্ষা যে কোনো সময় হয়ে যেতে পারে, আবার অ্যাডমিশনের সময় আমরা মনে হচ্ছে খুব একটা বেশি সময় পাবো না। তাহলে এখন আমাদের আসলে কি করা উচিত? আমি যেহেতু আজকে মেডিকেল বিষয় নিয়েই কথা বলতে এসেছি, আমি মেডিকেল নিয়েই বলবো যে দেয়ার ইজ নো ডিফারেন্স। এই মেডিকেলের যে কোচিং আর এইচএসসি পরীক্ষার প্রিপারেশন আমি খুব একটা বেশি পার্থক্য দেখি না। কেন? এখন সৃজনশীল প্রশ্নে এত সুন্দর সুন্দর প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্নগুলো, যেগুলো আর কি অনেকটা মেডিকেল বেসডই আমার কাছে মনে হয়, ঠিক আছে। আসলে আমরা যে ওই বলি না যে বিভিন্ন বইয়ের শেষে যে প্রশ্নগুলো আছে, এগুলো আসলে কোথা থেকে আসছে? ওই বিভিন্ন বোর্ডের যে এমসিকিউ প্রশ্নগুলা, ওগুলাই না।
অবশ্যই শেষে যে প্রশ্নগুলো আছে, তোমার মনে করো ইসাক স্যারের বইয়ে অথবা হাজারি স্যারের বইয়ে, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো। তো সেখানে যেগুলো এক কথায় প্রশ্ন উত্তর, ওগুলোই কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রতি আমার এখন সাজেশন যেটা হবে, যে প্রথমে এখন যদি তুমি শুরু করতে চাও, মনে করো লকডাউনে কিছুই পড়ো নেই, তাহলে তোমার প্রতি আমার উপদেশ, তোমার যে জিনিসগুলো ঘাটতি আছে বলে তোমার মনে হয় যে হ্যাঁ আমি এই জিনিসগুলোতে আমার ঘাটতি আছে, আমি এগুলো পড়ি নাই, বা এগুলো আমি পারতেছি না, বা এগুলো সম্পর্কে আমার নলেজটা একটু কম, একটু চেষ্টা করো না যেভাবেই হোক এই জিনিসটাকে একটু সংশোধন করে নেয়ার। অর্থাৎ নিজের গ্যাপটা একটু পূরণ করে নাও যেটাতে ঘাটতি আছে। আর যেটা তুমি কম, অর্থাৎ বিষয় পড়াশোনাটা সাজাবা কিভাবে, যেটা আমি কম পারি সেটা আগে শুরু করব, যেটা আমি পারি ওটা তো একটা বিশ্বাস আছে যে হ্যাঁ আমি এটা পারি, এটা আমার মধ্যে আছে, এটা আস্তে 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 পিছনের দিকে রাখো। তাহলে কি হবে, হুট করে যদি দিয়ে দেয় তুমি আর পথহারা হবা না, কারণ তুমি জানো যে হ্যাঁ এই বিষয়টা সম্পর্কে আমার নলেজ আছে, পরীক্ষার আগে তো অন্তত 2 দিন 1 দিন দিবে, তো যাই হোক ওটা একবার দেখলে আমার হবে, এরকম তো বিষয় আছেই তুমি যদি পড়ে থাকো। তাহলে তোমার প্রতি এখন আমাদের আমাদের উপদেশ হবে যেটা, সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষাকেই কেন্দ্র করো, এবং এইচএসসি পরীক্ষার প্রিপারেশন যদি তুমি নেও। এবং আরেকটা বিষয় সেটা ছোট্ট করে, যেটা অলরেডি তোমাদের ভাইয়া বলে দিয়েছেন যে সজীব ভাইয়া, যে সাধারণ জ্ঞান ইংলিশের বিষয়টা, এটাই কিন্তু আসলে পার্থক্য করে, এবং এইটাই ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার বা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল। হ্যাঁ, আহ, এই জন্য আমি তোমাদের এখন বলবো যেটা, যে দৈনিক একটা সময় রাখো, সেটা হতে পারে 1 ঘন্টা, সেটা হতে পারে 1.5 ঘন্টা, মনে করো 45 মিনিট 45 মিনিট, তুমি 45 মিনিট সাধারণ জ্ঞান পড়বা, 45 মিনিট কি পড়বা, ইংলিশ পড়বা। বিষয়টা হয় এরকম যে আমরা এখন ফেসবুক টিভি খুলে বসে আছি হতাশ, পরীক্ষা কখন হবে না হবে, আসলে এগুলা করা মানে হচ্ছে বোকামি। আর যখন হবে তখন তো হবেই, তুমি নিজে কি প্রস্তুত সেই বিষয়টা আগে নিজেকে প্রশ্ন করতে হবে। এই জন্য তোমার উদ্দেশ্যটা হবে যে হ্যাঁ আমি দৈনিক সাধারণ জ্ঞান এবং ইয়েকে সময় দিব 1 ঘন্টা, সরি মনে করো 1.5 ঘন্টা সময় দিব 2 সাবজেক্টকে, আর অন্যান্য সময় আমি বাকি বিষয়গুলোই পড়বো। তাহলেই দেখবা যে তোমাদের এই সমস্যাটার সমাধান হবে। আর একটা বিষয়, যারা ইঞ্জিনিয়ারিং এর প্রতি লক্ষ্য রাখতেছো, আমি হয়তো ভুলে বলতে পারি কারণ আমার এই অভিজ্ঞতাটা কম, সজীব ভালো বলতে পারবে, সেটা হচ্ছে ম্যাথে সৃজনশীল হওয়ার পর থেকে, ম্যাথে সৃজনশীল হওয়ার পর থেকে যে এমসিকিউ গুলো আসে, সেগুলো কিন্তু অনেকটা মনে হয় বুয়েট বা বিভিন্ন জায়গায় যে এমসিকিউ গুলো, সরি বুয়েট বলতেছি, আর ঢাকা ভার্সিটি বা এই জায়গাগুলোতে যে এমসিকিউ আসে অনেকটা একই রকম না সজীব? বিষয়গুলো তো অনেকটা একই রকম, এমসিকিউ যে বিষয়টা। জি ভাই, হ্যাঁ, এমসিকিউ এবং সময়ও কম থাকে, সময় হ্যান্ডলিং ও প্রায় একই হ্যাঁ রকম সময় হ্যান্ডলিং আগে ঢাকা ইয়েস। ভার্সিটিতে। সো ঢাকা ভার্সিটি কিন্তু আমাদের একটা, যারা মেডিকেল টার্গেট করে তাদের জন্য একটা অন্যতম অপশন। তাই আমি তোমাদেরকে বলবো যে এখন থেকেই ম্যাথের বিষয়গুলো কিভাবে ছোট ছোট করে ম্যাথ গুলো করে ফেলা যায়, এটা এখন থেকে শিখে ফেলো, বা একটু সময় দাও, ম্যাথকে দাও 1 ঘন্টা সময়, যে আমি অ্যাডমিশন বেসড বা আমার এইচএসসি এমসিকিউ বেসড একটু পড়াশোনা করবো ম্যাথ 1 ঘন্টা, তারপরে অন্যান্য যেগুলো আমার গ্যাপ সেগুলো পড়বো, আর রাতের বেলা ঘুমানোর আগে সাধারণ জ্ঞান ইংলিশ মিলে 1.5 ঘন্টা পড়বো। তাহলে দেখবা আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে রিসেন্ট বিষয়। আর একটা বিষয়, প্রথম যে প্রশ্নটা তুমি করেছিলা আমাদের সুমি আপুকে, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমাররা আসলে কি করবে, এই বিষয়টা হয়তো স্কিপ হয়ে গেছে, যে ফার্স্ট টাইমারদের সবচেয়ে বড় মানে শত্রু কিন্তু সেকেন্ড টাইমার, মানে শত্রু বলবো, বা সেকেন্ড টাইমাররা আসলে কি একটা ত্রাস, যে সেকেন্ড টাইমাররাই মনে হয় চান্স পাবে, আমরা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের সাথে কি আমরা পারবো, তারা তো লড়াই, মানে তারা তো একটা বছর এই মেডিকেলের পিছনেই লেগে আছে, আমরা এইচএসসি পরীক্ষা দিব, আবার 3 মাস পড়বো, এই 3 মাসে কি হবে, এটা একটা বিষয়। এই জন্য আমি যেটা বলি যে যারা ফার্স্ট ইয়ারে আছো, একদম নতুন ভাবে ভর্তি হয়েছে, ভর্তি হবা শুরু করবা, বা যারা সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের বলবো এখন থেকেই শুরু করে দাও না দৈনিক 1 ঘন্টা সাধারণ জ্ঞান ইংলিশ। আমি করতাম কি, বিকাল বেলা করে একটু সাধারণ জ্ঞান ইংলিশ বা আগের প্রশ্নগুলো একটু দেখতাম, তাহলে কিন্তু একটা নলেজ বিল্ড আপ হয়ে যায় যে মেডিকেলে বা ভার্সিটিতে কোন ধরনের প্রশ্নগুলো আসে। যখন তোমার এই নলেজটা হবে, তুমি যখন বই খুলবা তখন দেখবা আরে এটাই তো ইম্পর্টেন্ট, এটাই তো দেখলাম, তখন তুমি ওই জিনিসটা দাগায় ফেলো। ভাইয়ারা, মেডিকেল কোচিং এর ভাইয়ারা আপুরা, ভার্সিটির ভাইয়ারা আপুরা এই জিনিসগুলাই দাগায়। ওই যে কালো লাইন যেটা নিয়ে এত কথা হচ্ছে, ওই যে বিভিন্ন সালে আসা প্রশ্ন, ওগুলো নিয়েই কথা হচ্ছে। তো তোমার বিষয়টা হবে কি, যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, যে 1 ঘন্টা আমি সময় দেবো সাধারণ জ্ঞান ইংলিশ, তার সাথে আধা ঘন্টা সময় দেবো একটা প্রশ্ন দেখা বা পূর্বের প্রশ্নগুলো একটু সলভ করা, যে কোন ধরনের প্রশ্নগুলো আসছে। এবং তারপরে যখন তুমি পড়তে বসবা, তখন দেখবা যে মানে নিজেকে অনেক কনফিডেন্ট মনে হবে, যে হ্যাঁ এই জিনিসগুলো তো আমি পড়বো, বা এগুলো পড়তে হবে, কারো পিছনে আর ঘুরতে হবে না, ভাইয়া একটু দাগায় দেন, ভাইয়া একটু দাগায় দেন, ভাইয়া ফোন ধরে না, ভাইয়াকে ফোন দিলে ভাইয়া ভাব নেয়, আপুকে ফোন দিলে আপু ভাব নেয়। যদি আমাদের টেকনিক্যালের ভাইয়া পুরো ভাব নেয় না, আমি যতদূর জানি, তারপরেও অনেকে এরকম ভাইয়া আপনার ভাব বাড়ছে, মেডিকেলে চান্স পেয়ে ভাব বাড়ছে, এরকম অনেক রকম কথাবার্তা অনেকে বলতে পারে। তো যাই হোক, তাহলে আমাদের যেটা বিষয় বললাম, যে প্রথম থেকেই এইভাবে 1.5 ঘন্টা সময়, আধা ঘন্টা প্রশ্ন দেখবা, 1 ঘন্টা সাধারণ ইংলিশ, আধা ঘন্টা আধা ঘন্টা। আমি নিজেকে এটা করতাম যে আমি একজন থার্ড টাইমার, অর্থাৎ ফার্স্ট ইয়ারেও আমি মেডিকেলের প্রিপারেশন নিছি, সেকেন্ড ইয়ারেও প্রিপারেশন নিছি, আবার 3 মাস প্রিপারেশন নিছি। তো আমি একজন থার্ড টাইমার। ওই যে 3 ইডিয়টস বলে না, যে আমাদের মনটা বোকা, তাকে যাই বোঝানো হয় তাই বোঝে। তো আসলে নিজেকে কনফিডেন্ট এনাফ রাখাটাই আসলে মূল বিষয়।
আরেকটা বিষয় হচ্ছে কি যে আমার বাবা আমাকে পরীক্ষার দিন সকালে বলতেছেন যে আব্বা, আহ, আহ, আসলে আমরা তো মানে মধ্যবিত্ত বা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে মানে মানুষজন, তোকে বেসরকারিতে পড়ার সামর্থ্য আমার নাই। তো সেইভাবে একটু পরীক্ষাটা দিস, বুঝে শুনে পরীক্ষাটা দিস, চান্স কিন্তু তোকে পাইতে হবে। আমার উত্তরটা ছিল ওগুলো আমার করা লাভ নাই, আমি যা পড়ছি তা গিয়ে পরীক্ষা দিব, যা হবে হবে। বিষয়টা আমি বলতে পারছি এই কারণে আমার বাবা আমার সাথে ফ্রেন্ডলি ছিলেন। আর এটা বলার পিছনে আরেকটা কারণ যে আমার মধ্যে কোনো চাপ না নেয়া। তোমার চাপ নেওয়া যাবে না, তুমি বংশের একমাত্র প্রদীপ, তোমার উপরই সবাই তাকায় আছে, এসব মানে দরকারই নাই। ঠিক আছে, তোমার মূল বিষয়টা হবে ফোকাস, যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যে আমি যাতে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। যদি নাও পারো, তুমি একটা জিনিস মনে রাখবা, যাতে একটা বিষয় চিন্তা করো, আমি এটা শেষ কথাই বলতেছি, যে একটা বিষয় চিন্তা করো যে 70 বছর বয়সে মর্মর অবস্থা, হ্যাঁ, তুমি বসে আছো কোনো একটা বেলকনিতে, পাশে তোমার বুড়ি স্ত্রী বসে আছে, তুমি চায়ের কাপটা হাতে নিছো, পেপারটাও হাতে, ঠিক আছে, তুমি চিন্তা করতেছো হ্যাঁ আমি কি আসলে তখন চেষ্টা করি নাই, মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি চেষ্টা করি নাই? তোমার মন যদি বলে হ্যাঁ, তাহলে তুমি যে শান্তিটা পাবা, সেই শান্তি আসলে যে মেডিকেলে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া সারাটা জীবন এরকম কষ্ট করে গেছে, ঠিক আছে, তার সেই স্যাটিসফ্যাকশন হবে না। তো তুমি চেষ্টা করছো, এটাই হচ্ছে তোমার জীবনের মানে সবচেয়ে বড় পাওয়া, এবং এটাই তোমার দায়িত্ব এবং কর্তব্য ছিল। ঠিক আছে, তো অনেকে অনেক কথা বলে, আসলে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আছে আশেপাশে বন্ধু বান্ধব, সবাই হচ্ছে কি জানো, সবাই হচ্ছে মানে অধিকার সচেতন কিন্তু দায়িত্ব সচেতন না। কেউ কোনদিন তোমাকে একটু ইন্সপায়ার করবে না, বা এরকম না, খালি বংশের প্রদীপের আলো জ্বালাবে যে হ্যাঁ তোর উপরে এই চাপ ওই চাপ ওই চাপ, তুই ডাক্তার হলে আমাদের লাভ, তুই ডাক্তার হলে আমাদের এই হবে ওই হবে, অনেক কথা বলবে, মানে অধিকার অধিকার। কিন্তু তাদের যে একটা দায়িত্ব, হ্যাঁ, আমাকে একটা বই কিনে দেয়া, অথবা আমাকে মানে এই করা ওই করা, একটু বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানো, এই বিষয়গুলো হইতে পারে, অনেকের পরিবারে খাওয়ায়, ওটা অনেকে হয় না। তো যাই হোক, তো এই বিষয়গুলো যে আমরা সবাই কি দায়িত্ব সচেতন, অধিকার সচেতন কিন্তু দায়িত্ব সচেতন নই, তো এই বিষয়গুলো নিয়ে লক্ষ্য রাখলে ইনশাল্লাহ সফল হওয়া সম্ভব। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, আশা করি উত্তরটি সবাই পেয়ে গিয়েছে। আমরা অনেকক্ষণ ধরে আসলে প্রশ্ন উত্তর করতেছি, তো এখন আমরা একটু গল্প শুনি। তো গল্পটা হচ্ছে এরকম যে এক রাজ্যে এক বালক ছিল। সেই বালকটি প্রতিদিন তার কাঁধে করে 2 হাঁড়ি করে পানি নিয়ে তার রাজার কাছে যেত। কিন্তু একটা সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে এরকম যে সেই একটা হাঁড়ির মধ্যে একটা ছোট্ট ফুটো ছিল। তো যখন সে পানিতে নিয়ে তার রাজার কাছে যেত, তখন রাস্তায় যেতে যেতে সেই হাঁড়ি থেকে অর্ধেক পানি পড়ে যেত। তো সেই হাঁড়িটার আসলে অনেক কষ্ট, সে আর সহ্য সহ্য করতে না পারে এক পর্যায়ে তার বালককে বলেই ফেললো যে আমার জন্য তোমাকে হয়তো অনেক বছর ধরে যেতে হয়। তখন বালকটি বলল যে আমি যে তোমাকে রাস্তা দিয়ে নিয়ে আসছিলাম, তুমি কি সে রাস্তাটা কোনোদিন লক্ষ্য করেছো? তো হাঁড়িটি বললো না, আমি তো লক্ষ্য করিনি। তখন সেই হাঁড়িটাকে ওই রাস্তাটা দেখে দিয়ে বললো, তো তুমি দেখো যে আমি তোমাকে যেই সাইড দিয়ে নিয়ে আসছি রাস্তার, ওই সাইডে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর যেই হাঁড়িটা ভালো আছে, যেটা কোনো ফুটা নেই, সেটা যেই সাইড দিয়ে আছে সাইডে দেখো কোনো ফুলের গাছ তো নেই, আবার দেখা যাচ্ছে সব ঘাসগুলো কিন্তু মরে গেছে। তো এখন মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এরকম যে আমাদের প্রত্যেকের মাঝেই আমাদের কোনো না কোনো দুর্বলতা আছে, এবং আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নই। কিন্তু আমাদের এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েই আমরা অনেক ভালো কিছু করতে পারি। হাইতে যেমন তার এই ফুটাটা ব্যবহার করেই কিন্তু তার অনেক সুন্দর সুন্দর ফুল ফোটাতে পেরেছে। আর সেরকম করে আমরা আমাদের দুর্বলতাটা দিয়ে অনেক ভালো কিছু করতে পারবো। তো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। আর একটা বাপি ভাই বারবার বলতেছিলেন যে নো দায়িত্ব, অবশ্যই নিজেকে জানতে হবে, এবং আমাদের ভুলগুলো আমাদের ধরিয়ে দেওয়ার জন্য একজন পজিটিভ মাইন্ডের একটা লোক লাগবে, যে আমাদের এই ভুলগুলো ধরিয়ে দিবে এবং আমাদের সংশোধন হওয়ার সুযোগ করে দেবে। তো ধন্যবাদ গল্পটি শোনার জন্য। এখন আমরা আবার লাবণী আপুর কাছে চলে যাবো। তো লাবণী আপুর কাছে আমার প্রশ্ন যে কতক্ষণ করবে
আর এই লকডাউনে থাকতে থাকতে তো অনেক পড়া ভুলে গিয়েছি, তখন আমরা কিভাবে এটা কভার করবো? লাবণ্য, নাইম, আমি তোমার প্রশ্নটা শুনতে পারিনি, আরেকবার যদি বলতে। প্রশ্নটা ছিল যে আমরা আসলে কতক্ষণ পড়বো, আর একটা কথা যে এই লকডাউনে থাকতে থাকতে তো আমরা অনেক পড়া ভুলে গিয়েছি, এখন নাইম, আমরা কিভাবে তোমার প্রশ্নটা আরেকবার করো। জি, তো এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? কি আপু? হ্যাঁ, আসলে আমার আজকে খুব বেশি ইন্টারনেট সমস্যা হচ্ছে। কি আপু, এখন কি শুনতে পাচ্ছেন? নাইম, আমার কথা শোনা যাচ্ছে নাইম? জি আপু, হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে। জি আপু, শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে? উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আপু একটু আনমিউট করে নিলে ভালো হয় আপু। জি ওকে, আপু, তাহলে এখন বলো। প্রশ্নটা আর একবার করো। প্রশ্নটা ছিল এরকম যে আমরা তো এই লকডাউনে অনেক পড়া ভুলে গিয়েছি, তো এখন আমরা কতক্ষণ পড়লে এবং কিভাবে পড়লে আমরা সেটা কভার দিতে পারবো আপু? তুমি আমাকে, হ্যাঁ, ওকে, তোমার প্রশ্নটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কতক্ষণ পড়ার টেবিলে থাকলে সে চান্স পাওয়ার জন্য যোগ্যতা লাভ করবে। আমি আমার বাচ্চাদেরকে, যাদেরকে আমি পড়াই, তাদের প্রত্যেককে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা কোয়ান্টিটিতে বিলিভ না করে কোয়ালিটিতে বিলিভ করো। আহ ব্যাপারটা যদি ভেঙে বলতে হয় তাহলে আমি বলবো যে কোয়ান্টিটিটা হইতেছে তুমি 24 ঘন্টার মধ্যে তুমি 18 ঘন্টা পড়াশোনা করতেছো, কিন্তু এই পড়াশোনা ইফেক্টিভ হচ্ছে না, তোমার শুধুমাত্র 18 ঘন্টা বসেই থাকা হচ্ছে, তুমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও 18 ঘন্টা টেবিলে বসে আছো, কিন্তু এই 18 ঘন্টা তোমার সম্পূর্ণভাবে ওয়েস্ট অফ টাইম। আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি কলেজ ইন্টারমিডিয়েট লাইফটা যেভাবে ইউটিলাইজ করতাম, আমি কলেজ থেকে আসার পরে আমার কাছে মনে হতো যে ঠিক আছে আমি পড়তে বসি, পড়তে বসার পরে আমি যদি 3 ঘন্টার মধ্যে আমার কাছে মনে হতো যে না, আজকে সারাদিন ধরে আমাকে স্যাররা যে সমস্ত পড়াশোনা করিয়েছেন আমার 3 ঘন্টাতেই মনে হলো যে আমার হয়ে গেছে, তো আমি পড়ার টেবিল থেকে উঠে যেতাম, শুধু শুধু ব্রেনকে প্রেশারাইজ করতাম না যে আরো পড়তে হবে আরো পড়তে হবে। আর এখন দেখা গেছে যে আমি একটা কোন একটা চ্যাপ্টার নিয়ে বসছি, আমার হিউজ প্রবলেম বের হচ্ছে, তখন আমি কোনোভাবেই সেই চ্যাপ্টারটা থেকে স্কিপ করে অন্য কোনো চ্যাপ্টারে যেতাম না, আমার দেখা গেছে সারা রাত পার হয়ে গিয়েছে, আমি ওই চ্যাপ্টারটাতেই সীমাবদ্ধ ছিলাম। আমার টার্গেট ছিল আমার আসলে কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি জিনিসটা কি? কোয়ালিটি জিনিসটা হচ্ছে আমি যখন যেই টপিক পড়বো সেই টপিকে আমার 100% আস্থা আসতেছে কিনা। যদি আমার 100% আস্থা না আসে ততক্ষণ পর্যন্ত আমি আমার পড়াশোনা চালিয়ে যাব। এটা হচ্ছে তোমার সামনে যে কোনো অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার প্রথম শর্ত, কোয়ান্টিটি না কোয়ালিটিতে বিশ্বাসী হও। তোমার যদি মনে হয় যে না আমি যে আজকে আমার যতটুকু টার্গেট ছিল সেই টার্গেটটা আমি 5 ঘন্টায় কাভার করে ফেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে না সাফিসিয়েন্ট, ওকে ফাইন, তুমি তাহলে বাকি সময়টা রেস্ট নাও, আজকে ব্রেনকে শুধু শুধু প্রেসার দিও না, পরের দিন আবার পড়তে বসো। কিন্তু তোমার যদি মনে হয় যে না আমার এই সমস্যাটা থেকেই যাচ্ছে, তাহলে ওই টপিকটা স্কিপ কখনোই করবা না, দরকার হলো ওই একটা টপিক নিয়ে 10 ঘন্টা পড়ে থাকো, কিন্তু ওই সমস্যার সমাধান করে তারপরে পরবর্তী টপিকে যাবা। এটা হচ্ছে আমি যেটা করতাম, আমি সেটা তোমাদেরকে বললাম, এবং আমি আমার স্টুডেন্টদেরকে এভাবেই বলি যে কোয়ান্টিটি কি 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 যায় আসে। আমার আমি একটা এক্সাম্পল দেই, আমি যখন মেডিকেল কোচিং করতাম তখন আমার সাথেই আমার একটা সাতক্ষীরার একটা বান্ধবী ছিল, হ্যাঁ? সেই বান্ধবী, ও সারা দিন পড়তো, মেডিকেল অ্যাডমিশনের সময় সারা দিন পড়তো। দেখা গেছে যে আমি ঘুম থেকে উঠে দেখতেছি সে পড়তেছে, আমি ঘুমাচ্ছি ফজরের নামাজ পড়তে উঠতেছি দেখতেছি সে পড়তেছে, আমি ওরা জিজ্ঞাসা করলাম কি রে তুই ঘুমাস নাই? বলে হ্যাঁ আমি তো ঘুমাইছি।
তাই নাকি, কখন ঘুমাইছিলি? হ্যাঁ আমি, কেন তুই দেখিসনি আমি 3টার সময় ঘুমাইলাম 4টার সময় উঠলাম যে? আমি বললাম সর্বনাশ, তুই রাত্রে 3টার সময় ঘুমায় আবার 4টার সময় উঠছিস? বলে হ্যাঁ। কেন? কারণ আমার পড়তে হবে, আমার অনেক পড়তে হবে। তারপরে দেখা গেছে আমি একটা চ্যাপ্টার রিভিশন দিতেছি। কোচিং কোচিং এর যে রুটিন গুলো এগুলা যদি তোমরাও ভালো জানো, গুলো হয় আমাদের বলে কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়। তো ধন্যবাদ আপুকে, আশা করি প্রশ্নটি উত্তর মোটামুটি ভালো দিয়েছে। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে সজীব ভাইকে। সজীব ভাই, আপনার একটা প্রশ্ন হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর যদি ভুল থাকে তাহলে কি দাগাবো নাকি ফাঁকা রাখবো, এবং যদি দুইটি অপশন সঠিক মনে হয় তখন কি উত্তর দাগাবো দুইটি, আর এর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব? সজীব ভাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি ভুল থাকে, তাই না? তাহলে আমরা দাগাবো না ফাঁকা রাখবো, এটা একটা। একটা হচ্ছে একাধিক প্রশ্ন সঠিক উত্তর সঠিক মূল্য হলে দাগাবো না ফাঁকা রাখবো। এক্ষেত্রে প্রথম যেটা কথা সেটা হচ্ছে উম এটা মাথায় নিও না যে প্রশ্নের উত্তর ভুল আছে, এটা নিলে আসলে তুমি আহ, আসলে খুবই চাপে পড়ে যাওয়া। তো প্রথমে মনে করবো যে উত্তর আছে, তুমি জানো না, হ্যাঁ, সেজন্য এটা দাগাবো না। ঠিক আছে? কারণ সব দাগানোর জন্য মেডিকেল পরীক্ষা না, হ্যাঁ, সব দাগানোর জন্য তোমার বুয়েটের পরীক্ষা বা অন্য অনেক পরীক্ষা আছে। মেডিকেল পরীক্ষা হচ্ছে দাগানোই তোমার টেকনিক, বুঝছো? তোমার বুঝতে হবে, আমি যেটা আগে বললাম যে কোনটা দাগাবো আর কোনটা দাগাবো না। অনেক প্রশ্ন আছে ফাঁদ, বুঝছো, যেটা আসলে তোমাকে সারা দিছে, তুমি চাচ্ছে তুমি এটা দাগাও, দাগায় তুমি আর সময় নষ্ট করো এবং ভুল দাগাও, তাহলে তোমার বাকি প্রশ্ন পারা প্রশ্নগুলো তুমি ভুল যাবে, তাই দাগাবা না। ঠিক আছে? যদি তোমার মনে হয় উত্তর ভুল আছে, উত্তর ভুল থাকার কথা না, তুমি জানো না, তাই এটা দাগাবা না। দ্বিতীয় যেটা উত্তর হচ্ছে একাধিক প্রশ্ন যদি মনে হয় সঠিক উত্তর, এক এক প্রশ্নে একাধিক যদি সঠিক উত্তর থাকে, সেক্ষেত্রেও আমার পরামর্শ হচ্ছে একাধিক সঠিক উত্তর তুমি দাগাবো না, কারণ এটা আসলে এখন আর হয় না, আগে হইতো। হ্যাঁ, আগে মেডিকেল প্রশ্ন অনেক ডিফিকাল্ট হইতো, এবং যখন তোমার এই যে 40 নম্বর একটা থ্রেশহোল্ড লেভেল রাখছে যে পাস করার জন্য, এটা হওয়ার আগ পর্যন্ত আসলে খুবই কঠিন মেডিকেল প্রশ্ন হইতো। আমার আপু মনে হয় 48 পায় উনি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে, বুঝছো? তো 2010 সালের প্রশ্ন, মেডিকেল ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন, তোমরা একটু ঘাটলে এখনো দেখতে পারবা। তো মেডিকেল প্রশ্ন এখন আর অতটা ডিফিকাল্ট হয় না, হ্যাঁ। তো মেডিকেল প্রশ্ন অলওয়েজ চুজ দ্য বেস্ট অ্যান্সার, তোমাকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে, চারটার মধ্যে একটা খুঁজে বের করতে হবে। তো একাধিক উত্তর তুমি দাগাবা না, একাধিক উত্তরের মধ্যে যেটা অধিক তোমার সামঞ্জস্যপূর্ণ এবং বেস্ট, সেটা তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস কি, আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ওই তোমার যে প্রশ্নটা বললা, তুমি যে গল্পটা বললা, সুমি আপু যেটা বললো সেটার সাথে একটু রিলেভেন্ট আর একটু আলাদা, বুঝছো? বাপ্পি ভাইয়ের যে দর্শন, সুমি আপুর যে চিন্তা, হ্যাঁ, আমার ওই যে বললাম ভাইয়েরা অনেক পড়াশোনা আসলে করতে পারে, আমি ওই টানা করতে পারি না। তো যে জিনিসটা হচ্ছে যে তোমার আমার কাছে কি মনে হয়, যেটা পারি না আমি সেটা করব না, বুঝছো? এটা হলো প্রথম কথা। হ্যাঁ, তা আমি পারি না, তো সবাই তো সবকিছু পারবে না, তাই না? এটাই তো স্বাভাবিক যে সবাইকে সব পারতে হবে এমনও না বিষয়টা। তো যেটা তুমি পারো সেটা ভালো করে পারতে হবে, এটা হচ্ছে বিষয়। তুমি যদি সাপোজ ধরো মেসি ফুটবল ভালো খেলে, ঠিক আছে? এখন মেসি যদি ফুটবল ভালো খেলে, তার মানে কি মেসি ব্যাডমিন্টন, হাডুডু, কাবাডি সব ভালো খেলে? তা কিন্তু না, তাই না? মেসি কিন্তু ফুটবলই ভালো খেলে। তাই তাকে যদি বিশ্বের মধ্যে নাম্বার 1 হইতে হয়, তাহলে তাকে ফুটবলে নাম্বার 1 হইতে হবে, তার ওই যোগ্যতাটাই ভালো করে নিতে হবে। এখন মেডিকেল হচ্ছে তোমার একটা যুদ্ধের জায়গা, ঠিক আছে? এটা প্রথমে মাথায় নাও। মেডিকেল হচ্ছে একটা যুদ্ধের জায়গা, মেডিকেল না পুরো লাইফটাই, বা তুমি যে কোনো পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষা তোমার একটা ওয়ার্ড, তুমি এখানে ফার্স্ট হইতে হবে, এবং অনলি উইনার ম্যাটার, বুঝছো? যে যেতে আসলে তাকে সবাই মনে রাখে, এটা ঠিক তো সত্য কথা। তো এখন তুমি যদি যুদ্ধে যাও, এখন তুমি সাপোজ তলোয়ার চালাইতে খুব ভালো পারো, এখন না, তুমি যেহেতু তলোয়ার চালাইতে ভালো পারো, কিন্তু এখন যেহেতু তোমার সবকিছু নিয়ে যুদ্ধ করতে হবে, তাহলে তুমি
যুদ্ধের ময়দানে যায় তলোয়ার সাইডে রেখে যদি তুমি তীরন্দাজি শুরু করো, তীর দিয়ে শত্রুকে আঘাত করো, তুমি কি ভালো করবা? অবশ্যই ভালো করবে না, তাই না? তোমার কৌশলটা হবে তুমি তলোয়ার দিয়ে কিভাবে ভালো করতে পারো, এটা হচ্ছে তোমার কৌশল। ঠিক আছে? তুমি যে গল্পটা বললা ওই ফুটো হাড়িটা, ফুটো হাড়িটা কিন্তু সে কিন্তু তার সেটা কাজ না, কাজ হচ্ছে ওই গাছে পানি দেওয়াটা তার জন্য সিগনিফিকেন্ট, এবং সেটা ভালো করে করছে, এই জন্য তাকে সে আজকে একটা গল্পের পার্ট, হিরো, তাই না? তো তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তুমি কোনটা ভালো পারো, এটা হচ্ছে নো দাই সেলফ, তাই না? ভাইয়ের যেটা কথা সেটা হচ্ছে, আপু যেটা বললো, তোমরা যেটা আলোচনা হচ্ছে, তোমাকে বুঝতে হবে তুমি যেটা কোনটা ভালো পারো। তুমি যদি ফিজিক্স ভালো পারো, ওকে, ইটস ফাইন, তোমার কেমিস্ট্রি ভালো পারতে হবে এমন না, অনেকেই পারে না, অসুবিধা নেই। বায়োলজি যদি ভালো পারো, আলহামদুলিল্লাহ, বায়োলজি ভালো করতে হবে। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই যেটা পারো ওটা খুব ভালো করে পারতে হবে। ফিজিক্স ভালো পারি, ওকে ফাইন, তুমি 25 পারো, ফিজিক্সে 20 নম্বর, আমার টার্গেট হবে ফিজিক্সে আমার 20 প্লিজ, আমি ফিজিক্সে 20 আনবই, আর বাকি যা হয় যা হোক, দরকার হলে আমি 100-র মধ্যে 20 পাবো, তবে ফিজিক্সে আমি 20 পাবো। কথাটা বুঝছো? এইরকম একটা কনফিডেন্স তোমার, যেটুকু যেটা পারো সেটার মধ্যে। আমি রসায়নে লাস্ট অধ্যায় পারি না, আচ্ছা ভাই পারি না, থাক, ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই, পারি না, আমি একটা জিনিস নাই পারতে পারি, কিন্তু আমি জৈব যৌগ খুব ভালো পারি। কিন্তু এটা ভাই তোমাকে ট্রাই করতে হবে, হার্ড এন্ড ফাস্ট, তুমি রিপিট করবে, আমাকে জৈব যৌগ খুব ভালো করতে হবে, পারি থেকে খুব ভালো বাড়িতে যাইতে হবে। বুঝছো? এটা হচ্ছে আমার কাছে মনে হয় মানে সফলতার মূল সূত্র। হ্যাঁ, যেটা তুমি পারো এই ফিল্ডটা তোমাকে খুঁজে বের করতে হবে, সেই ফিল্ডটাই তোমাকে মাস্টার হইতে হবে। বুঝছো? মানে মাস্টার অফ অল ট্রেড, মানে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান হয়ে লাভ নেই। বুঝছো? সবকিছুতে তুমি একটু 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 পারো, আর আসল জিনিসে তুমি মানে কিছুতেই খুব ভালো পারো না, এটা কিন্তু আসলে তোমাকে একটা চূড়ান্ত সফলতা আনে দিবে না। যেটা ভালো পারো সেটা খুব ভালো করে পারতে হবে, এটা আমার কাছে মনে হয় আর কি। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আসতে চাই বাপি ভাইয়ের কাছে। বাপি ভাই, আপনি যদি ডাক্তার না হতেন তাহলে কি হতেন? ডাক্তার না হলে আসলে আমার জীবনের লক্ষ্য ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু আসলে এতটাই কন্ট্রাডিক্টরি দুটো বিষয়, একটা হচ্ছে পড়াশোনা করতে হবে আর একটা হচ্ছে খেলার মাঠে পড়ে থাকতে হবে। আসলে এটা সম্ভব না। আসলে কি হইতাম, হয়তো শিক্ষকতা করতাম, কারণ পড়াশোনা অন্যকে পড়াতে অনেক ভালো লাগে, এটাই আর কি। হয় ক্রিকেটার হতাম অথবা শিক্ষক হতাম। জি ভাই, তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা তো মাত্র 1 ঘন্টা, তো কিভাবে ম্যানেজ করবো? তাড়াহুড়া করতে গেলে তো অনেক সহজ জিনিস ভুলেছি। হ্যাঁ, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে সজীবের সাথে আমি আর একটু বিষয় বলি, যে সজীব যেটা বললো যে আসলে আমাদের নো দাই সেলফ, আমরা যেটা ভালো পারি সেটা আমরা করব। হ্যাঁ, কিন্তু আমরা যেটা একদম পারি না সেটা যে ছেড়ে দিব এমনটাও কিন্তু না। আসলে আমাদেরকে লেভেল পর্যন্ত তো যাইতে হবে। আমি শুধু যে জৈব যৌগ নিয়ে মেডিকেল একদম কাঁপাই দিব তা কিন্তু না। আমাকে ওই যে আপ টু মার্ক, সাপোজ মনে করো আমাকে কাট মার্ক সাপোজ মনে করো 60, সেই 60 আপ পর্যন্ত লেভেলটা অর্জন করতে হবে। তো আমি যে বিষয়গুলো জানি না, আমার শেখার সময়টা হচ্ছে ইন্টারের 2 বছর, আর আমাদের মানে রিভিশন দেওয়ার সময়টা হচ্ছে বারবার এই অ্যাডমিশন টাইমের সময়, তাই তো? তো এই শেখার 2 বছরে যেন আমি সবকিছু শিখে নিতে পারি, যেটা যতটুকু পারি, ঠিক আছে? আমার এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, যে আমি এতটুকু পারলাম, এখন হয়তো বুঝতেছি না, কিন্তু এর জন্য আমাদের স্যার ম্যামরা আছেন, তাদেরকে আমরা হেল্প নিতে পারি, আমাদের বড় ভাইয়ারা আছেন, এখন সজীব নিজেও একজন স্যার, তো সজীবের কাছেও কিন্তু তোমরা বুঝে নিতে পারো, যারা আছো, যারা বুঝতে পারতেছো না কোনো একটা বিষয়, হয়তো সজীব সেটা তোমাকে বুঝাই দিল। তো এই হচ্ছে বিষয়, যে আমাদের একটা আপ টু লেভেল পর্যন্ত অবশ্যই একটা জ্ঞান অর্জন করতে হবে, তারপরেই মাঠে নামতে হবে। হ্যাঁ, এটা। আর অবশ্যই সজীব যেটা বললো যে বারবার যেটা আমি পারি আমি বারবার চর্চা করবো, চলবো। আহ সুমাইয়া, হ্যাঁ, মিউট করতে হবে। যাই হোক, আর তুমি যে প্রশ্ন আমাকে করলা যে 1 ঘন্টার সময় কিভাবে কাজে লাগাবো, আসলে প্রশ্ন দিতে, এই নাম লিখতে একটা সময় চলে যায় আমাদের 4-5 মিনিট। এই জন্য প্রথম লক্ষ্য হবে প্রথমবার আমি যেটা পারি, যেটা উত্তর একদম জানা আমার, ঠিক আছে, সেগুলো আগে দাগায় যাব, 1 নিমিষে দাগায় যাব। তারপরে দেখা যাবে কি আমি ম্যাথ করবোই না। ম্যাথ যদি 10 গুণন 5 হয় 50 উত্তর, আমি তাও করবো না, কারণ ম্যাথ নিয়ে আমাকে চিন্তা করতে হবে। যা নিয়ে আমাকে চিন্তা করতে হবে আমি ওই জিনিস টাচই করবো না। আমার উদ্দেশ্য হবে আগে কি, যে আমি আগে আমার যতগুলো জিনিস পারি, হ্যাঁ, সেগুলো আগে দাগায় যাব। এরপরে কি, যে জিনিসগুলো আমি পারি, যেমন করি নাই, ম্যাথ গুলো করি নাই, এরপরে ম্যাথ গুলো করবো। এরপরে কি কনফিউশন যেগুলো, সেগুলো নিয়ে একটু চিন্তা করবো, এবং আমি কতগুলো দাগাবো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই করে থাকে আমাকে। সেটা হচ্ছে যে এখনকার যে প্রশ্নের মান আমরা দেখি, গত কয়েক বছর, সজীব আমার সাথে একমত হবে, এখন কিন্তু প্রশ্ন আগের মতো হয় না। এখন প্রশ্ন সহজ হয়। আগে ওই 40 মার্ক উঠাইতে হবে, অন্যান্য সকল বেসরকারি মেডিকেল সবার সিট পূর্ণ করতে হবে, এই জন্য একটা প্রশ্ন সহজই হয়। আসলে এটা সত্যি কথা, আমি একদম সব সত্যি কথা বলতেছি, যে যাতে করে কি হয় যে 40-এর উপরে অনেকেই পায়। তো এই জন্য এখন মিনিমাম আমি যেটা মনে করি 70 থেকে 90-র মধ্যেই তোমাকে দাগাইতে হবে। ঠিক আছে, এটা একটা বড় রেঞ্জ বললাম।
এর নিচে দাগাইলে আমি দেখছি যে আসলে 80 বলে কি ভাইয়া আমি না 70টা দেখাইছি, গ্যারান্টি ভাইয়া ইনশাল্লাহ 70টাই হবে, আমার পায়ে আছে 56। আমার তখন মন খারাপ হয়ে যায়, আসলে তাহলে কি গ্যারান্টিটা সে আমাকে দিল? ঠিক আছে, তো এই জন্য যদি কনফিডেন্ট এনাফ থাকো তাহলে অবশ্যই 70টার উপরে আমি বলবো যে তোমাকে দাগাতে হবে। আরেকটা বিষয়, পরীক্ষার দিন সকালবেলা যাওয়ার আগে দুটো মিষ্টি খেয়ে যাবেন। আমাদের শ্রদ্ধেয় রনি ভাই এটা কথা বলতেন, ঠিক আছে, যে অলিভার এই কথা বলতেন যে সকালবেলা কিছু খেয়ে যাবা, অর্থাৎ যাতে করে আর কি ওইখানে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া মানে গ্লুকোজের অভাবে না ভোগো, চিন্তা করতে পারবা না যে কি হইতেছে আমি, এই যেন অবস্থা না হয়। এই জন্য সকালবেলা কিছু খেয়ে যাবা, ডিম পাইলে ডিমও খেয়ে যাবা, ডিম পাইলে যে গোল্লা খাওয়া এরকম না, এসব কুসংস্কারে বিশ্বাস করতে নাই। তো যাই হোক, এই জন্য পরীক্ষার এনভায়রনমেন্টটা হচ্ছে গিয়ে ভয় পাবা না যে আমার কি হবে কি হবে। আমি যখন পরীক্ষার হলে বসে আছি বুঝছো, তো আশেপাশে দেখি কি যে এক একজনের সিরিয়াস মুড, লাল টুকটুকা হয়ে আছে, মনে করো যে যারা একটু ফর্সা কালারের, মানে সবার অবস্থা একদম সেই। তা আমি একটু নিজেকে চিল করার চেষ্টা করলাম যে না, যা হবে হবে, আমি পড়ে আসছি, আমার যতটুকু এবিলিটি আমি দেখাই দিয়ে চলে যাব, বাকিটা আল্লাহ ভরসা, কারণ আমরা শুধু মানুষ, আমরা চেষ্টাই করতে পারি, এর বেশি কিছু পারি না। তো কি হলো, পরীক্ষা দিলাম। তো আমি যেটা করছি, আমাদের বেলা প্রশ্ন সহজ ছিল, তুলনামূলক অনেক সহজ, তোমরা দেখছো যারা প্রশ্ন সলভ করছো আগের বছর, যে 15 সালের প্রশ্ন যে কত সহজ ছিল। আমি মোটামুটি মনে করো 40 মিনিটের মধ্যে আমার মিনিমাম 80টার কাছাকাছি দাগানো শেষ ছিল। এরপরে ম্যাথ গুলা করলাম, ওইরকম অনেক কিছু কনফিউশন ছিল। আর সজীব যেটা বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সজীব আজকে সারাদিনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা 100টা দাগাইতে হবে এমন না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, ছাড়ার অভ্যাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা অভ্যাস, যে হ্যাঁ আমাকে ছাড়তে হবে। ঠিক আছে, কারণ সবকিছু তোমাকে জানার জন্য দেয়নি। এই যে যত ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন যা কিছু আছে, এরা হচ্ছে লাক, লাক বাই চান্স। এই জিনিসগুলো আসলে করতে হয় কি, চর্চা করতে হয়, ফ্রেন্ড সার্কেল লাগে, ছোট ভাই, পরিবারের সদস্য, সাধারণ জ্ঞান, উঠতে বসতে সাধারণ জ্ঞান ধরতেছে, অথবা মনে করো যাইতে আসতে দু একটা ভোকাবুলারি ধরতেছে। এই বিষয়গুলা যত বেশি তোমরা মনে রাখতে পারবা, তত বেশি আসলে সম্ভাবনা বাড়ে। পাবা এই কথা আমি বলবো না, সম্ভাবনা বাড়তে পারে। তো এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রেখে পরীক্ষার হলটা, এনভায়রনমেন্টটা, নিজেকে, নার্ভকে ধরে রাখতে হবে। আসলে মানে এটাই তো বিষয়। সাপোজ একটা বিষয় চিন্তা করো, যে কেন মেডিকেল পরীক্ষাটা একটু সময় বেশি দিলে কি হয়? স্টুডেন্ট তো দাগাবেই, তাই না? যার যেটা জানার সে তো সেটাই দাগাবে, দাগাদিগি করার তো সুযোগ নাই। তাহলে কেন সময়টা এত কম? সাপোজ মনে করো একটা রুগীকে বাঁচাতে হবে, তোমার হাতে সময় আছে 1 মিনিট, বা মনে করো সময় আছে 30 সেকেন্ড, তোমাকে একটা ইনজেকশন পুষো, তুমি যখন ওই সময় হাত কাঁপাইতে কাঁপাইতে সবকিছু ফেলায় দাও, যে আমি না আর পারছি না, আমার ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তাহলে তো এটা হইলো না। সো আমরা সেভাবেই তোমাকে বাছাই করে নেব যে তুমি আসলে এর জন্য উপযুক্ত কি না। সো এই জন্য এই একটা নার্ভের খেলা, এটা সুমেবু প্রথমে বলেছিলেন। সো এই জন্য এই সকল বিষয় মাথায় রেখে তোমার পরীক্ষার হলে যাওয়া উচিত। আর একটা কথা, পরীক্ষার আগের দিন মানে নেভার অ্যাটেন্ড এনি কল, কোনো আত্মীয় স্বজনের কল ধরতে যাবা না, এই বংশের প্রদীপের বাতি জ্বালাই দিবে একেবারে। ঠিক আছে, যে কালকে পরীক্ষাটা ভালোভাবে দিস, তুই আমাদের বংশের আলো, তোর উপরে আমাদের কত ভরসা, আশা ভরসা, মানে ওই দিনই সব ভরসা, অল দা বেস্ট, বেস্ট অফ লাক। তো ঠিক আছে, তো বিষয়গুলো হবে কি, কথাবার্তা আগেই শেষ হবে, 1 সপ্তাহ ধরে মোবাইল বন্ধ থাকবে, 1 সপ্তাহ নিজের মতো প্রস্তুতি নিতে হবে, বাবা মায়ের কাছে দোয়া নিতে হবে। আসলে সফলতার জন্য 3টা জিনিস লাগে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এক, নিজের চেষ্টা, মানে সবার আগে বলবো তাকদীর, যদি তোমার ভাগ্যে থাকে ইনশাআল্লাহ হবে, সৃষ্টিকর্তা যেটা লিখে রেখেছেন সেটাই হবে। 2, বাবা মায়ের দোয়া, শিক্ষক মন্ডলীর দোয়া। আর 3, নিজের চেষ্টা, যেটা তুমি একটা জিনিসই করতে পারো, সেটা হচ্ছে নিজের চেষ্টা। বাকি সবকিছু কিন্তু মনে করো যে তোমাকে অর্জন করে নিতে হবে বা আছে তোমার কপালে। তো যাই হোক, এই জন্য যেটা বলবো যে নিজেকে মানে কিপ এন্ড কাম রাখবা পরীক্ষার হলে, এবং পরীক্ষাটা যাতে ভালোভাবে দিতে পারো, এটাই আর কি। ধন্যবাদ। বাপি ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আসতে চাই সজীব ভাইয়ের কাছে। তো সজীব ভাই, তো আপনার মেডিকেলের প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মেডিকেলের প্রথম দিনটা আসলে সবার জন্য একটা স্বপ্নের জায়গা, বুঝছো? এই জন্য আমি সবাইকে যারা দেখতেছো তাদেরকে আমি বলবো মেডিকেলে আসো। হ্যাঁ, মেডিকেলটা তোমাকে আসলে দুহাত ভরে দিবে যদি তুমি নিতে পারো। হ্যাঁ, তো কেন বলছি, আসলে আমাদের দেশে বা সারা বিশ্বে আর কি 2টা প্রফেশন আছে। হ্যাঁ, 2টা প্রফেশন আছে, যে 2টা প্রফেশনে তোমরা জয়েন করার প্রথম দিনই শপথ নিতে হয়। হ্যাঁ, তো জয়েন করার প্রথম দিনে শপথ নিতে হয়, একটা হচ্ছে মেডিকেল, একটা বাংলাদেশ আর্মি। একটায় আমরা শপথ নিয়ে হচ্ছে দেশের জন্য জীবন দেয়ার, আর একটা হচ্ছে জীবন বাঁচানোর। হ্যাঁ, তো এরকম একটা পবিত্র জায়গা। তো এই জন্য আমি সবাইকে বলবো যে মেডিকেলে আসো তোমরা, দেখবা আসলে সমাজের একটা নোবেলেস্ট প্রফেশন। আর আমার জন্য অভিজ্ঞতা আসলে খুবই অদ্ভুত। অদ্ভুত বলতে কি, আমি আসলে অতটা মেডিকেলে 3 মাস চান্সের পর আসলে একটা কমিউনিটি হয়ে যায়, মেসেঞ্জার হ্যান ত্যান হয়ে আসলে এখন সবাই
অনেকটা মানে আর্টিফিশিয়াল রিলেশন অনেকটা হয়ে যায়, বুঝছো? কত সম্পর্ক পরিচিত হয়ে যায়, বা কুমিল্লার একটা ফ্রেন্ড, চিটাগাং একটা ফ্রেন্ড, তারা অনেকে একটা সার্কেল হয়ে যায়, তারা একটা সেদিন আর কি উৎসব হয়েছিল কি, তারা নিজেরা নিজেরা সেলফি টেলফি তুলতেছে। আমি তো হাবাগোবা মানুষ, বুঝছো, সহজ সরলদের দিকে তো মানে ঠাই পাচ্ছি না, দেখতেছি এরা ওরা সেলফি তুলে, আগে থেকে চেনা জানা, ভাই চিনলি কেমনে, দেখা হইলো কেমনে, আমি তো কথা বলার সাহস হচ্ছে না, বুঝছো? এরকম এরকম এই আমি তো মানে ফিগার ছোটখাটো, সবাই দেখলাম বড় সড়ো ফিগার, তো এরকম একটা মানে নার্ভাস ফিলিং। যাই হোক, আমি যাই আমাদের অডিটোরিয়ামে বসলাম, হ্যাঁ অডিটোরিয়ামে বসলাম, ভালোই লাগলো, অডিটোরিয়ামটা সবাই সুন্দর করে সাজাইছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজ আসলে একটা ভাগ্যের বিষয়, আল্লাহ দিছে আর কি, অনেক অনেক দয়া করে আর কি, আমাদের যারা আমরা পড়ি আর কি, বা সবাই, সবাইকে মেডিকেল আসলে আল্লাহর একটা দান, কারণ আসলে আল্লাহর সৃষ্টির গায়ে তুমি হাত দিবা, এটা আসলে তোমার ইচ্ছা না, হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছা। তুমি একটা জিনিস কেটে নিবা, কিংবা একটা জিনিস অ্যাড করলা, এটা কিন্তু আসলে অনেক পবিত্র একটা কাজ। আল্লাহ কিন্তু এর আগে একমাত্র একটা লোকে হাত দিয়েছে, একজনের হাত দিয়েছে, তো আল্লাহ, তাই না? সেই বানাইছে, আমরা এটার মধ্যে একটু এডিট করতেছি, তাই না? এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, আল্লাহ দিছে। তো সেই এজন্য বলতেছি যে আমাদের ওইখানে আর কি মন্ত্রী আসছিল, সে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, ভালোই লাগছে আর কি, অনেক একটা ভালো ফিলিংস আসতেছে, আলহামদুলিল্লাহ একটা জায়গায় আসতে পারছি, এত বড় গুণী মানুষদের সাথে থাকতে পারতেছি, একই মঞ্চ শেয়ার করতে পারতেছি। তো তখন তারপর সবচেয়ে সিগনিফিকেন্ট পার্টটা, সবাই একসাথে দাঁড়ায় শপথ নিলাম। আমরা সারা দেশে একযোগে সবাই একসাথে নেয়, হ্যাঁ আমাদের ভাইদের মেডিকেল, তারপরে তোমাদের মেডিকেল, রংপুর মেডিকেল, তারপরে আপুদের মেডিকেল, হ্যাঁ সবাই একসাথে একযোগে নেয়। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, আমরা মেডিকেল কমিউনিটি সবাই ইউনাইটেড, সবাই একসাথে হাঁটাচলা করি, সবার কারিকুলাম এক, সবার একসাথে পাস করি, ইনটেক এক। তো এই জিনিসগুলো আসলে অনেক 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 নাড়া দিচ্ছে আর কি। এরপরে আমি হোস্টেলে গেলাম, হোস্টেলে যায় প্রথম প্রথম খুবই নার্ভাস ছিলাম, আমি আসলে বাইরে থাকিনি। প্রথম যখন হোস্টেলে উঠছি, তারপরে রুমমেটদের সাথে একটা ভালো কমিউনিটি হয়েছে, খুব মজা করছে আসলে। প্রথম দিকে রাতগুলো আসলে ভোলার মতো না, হ্যাঁ কত নার্ভাস ছিলাম। একটা প্রথম পরীক্ষা, মেডিকেলের প্রথম পরীক্ষা, 10 নম্বর একটা আইটেম, তোমরা হয়তো নতুন যারা, তাদের জন্য নতুন শব্দ। তো যাই হোক, একটা ছোট্ট একটা পরীক্ষা, সেটা দেওয়ার জন্য 2-3 রাত, 3-4 রাত না ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ মানে আর কি, কি একটা নার্ভাস ব্যাপার, বুঝছো? একটা দেখায় দিতে হবে এই পর্যায়ে আসে আমি, হ্যান ত্যান। তো এই খুবই একটা মজার অভিজ্ঞতা আসলে, নতুন একটা প্রতিষ্ঠানে আসে, সবার মধ্যে নতুন একটা সম্পর্ক, নতুন একটা পরিবার, নতুন একটা পরিচয়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, স্মরণীয় দিনগুলোর মধ্যে একটা। ভাইয়া, আমাদের কাছে প্রশ্ন এসেছে যে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নেওয়া কি ঠিক হবে? আর ভার্সিটির জন্য ম্যাথ কিভাবে পড়বো? কিভাবে প্রিপারেশন নিব আচ্ছা, ম্যাথের জন্য? ম্যাথ আসলে আমি কি বলি জানো, মেডিকেলের লোকজন আমার মনে হয় আপুর সাথে হয়তো একটু উল্টামতি হয়ে যাবে, তবে আমার মনে হয় ম্যাথ নিয়ে বদার না হওয়াই ভালো, বুঝছো? আর ম্যাথ আসলে খুবই জটিল জিনিস মনে হয় আর কি আমার কাছে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি বুঝছো ঢাকা ভার্সিটির ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, বুঝছো? এই ইউনিটে পরীক্ষা দিতে পারি নাই, দিতে দেই নাই, আবার দিতে পারিও নাই, কারণ আমি ম্যাথ দিতে হইতো, এজন্য ভয়ও দেই নাই, আবার দিতে পারিও নাই, ঠিক আছে দুইটাই। তো আমার মানে আহ, এজন্য এই ইউনিটের পরীক্ষাটা দেই নাই। এই ইউনিটের পরীক্ষা না দিয়ে আমার আসলে খুব খারাপ লাগছে, বুঝছো? সেদিন একটা দাওয়াত খেতে গেছিলাম, এই ইউনিটের পরীক্ষার দিন দেখি সবাই প্রশ্ন নিয়ে আসতেছে। আমি তখন ঢাকা ছিলাম, আমাকে আমার ইয়া হইতে হইতো আর কি, অ্যাডমিশন হইতে হইতো 19 তারিখে। 12 তারিখে এই ইউনিটের পরীক্ষা ছিল, 19 তারিখে আমার ডি ইউনিটের পরীক্ষা ছিল, আর 12 তারিখে ছিল এই ইউনিটের পরীক্ষা। আমার ভর্তি হইতে হলো 18 তারিখ। তো 12 তারিখে যখন আমি ঢাকা একটা জায়গায় বেরোতে গেছি, দেখলাম সবাই প্রশ্ন নিয়ে আসতেছে। হ্যাঁ, ফার্মগেটের দিক দিয়ে সবার তো মেডিকেল নিয়ে ঢাকা ভার্সিটি এই ইউনিটের পরীক্ষা, সবার চর্চা, কি দিল্লি না দাগেলি হ্যান ত্যান। এটা আমার খুব নার্ভাস লাগতেছিল যে কি পরীক্ষাটা দিলাম না, খারাপই লাগতেছে, বুঝছো? এরপরে আমি ঢাকা ভার্সিটি ডি ইউনিটের পরীক্ষা দিচ্ছি, বুঝছো? পরীক্ষা দেওয়ার ব্যাপারে আমি খুব কনফিডেন্স ছিলাম। ডি ইউনিটের সাবজেক্ট গুলো ছিল হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আরেকটা কি জানি ছিল, বাংলা, ইংলিশ, সাধারণ, এই তিনটে মনে হয় থাকে। তো এই সাবজেক্ট গুলো আমি আলহামদুলিল্লাহ পারতাম, ভালোই পারতাম, খারাপ পারতাম না। তো পরীক্ষা দিয়ে আমি কনফিডেন্স ছিলাম না, দেই কেমন হয় দেখি। দেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি, আমি ঢাকা ভার্সিটি ইউনিটে 25তম হয়েছিলাম। তো আমার কাছে মনে হয় কি জানো, ম্যাথ আসলে খুব বেশি সিগনিফিকেন্ট না, যারা মেডিকেল পরীক্ষার্থী তারা এটা নিয়ে টেনশন করিও না। আমাদের একটা প্যাকেজ দেখি আর কি, আমি অনেকেই বলে বায়োলজি প্লাস ম্যাথ, কিংবা ম্যাথ প্লাস বায়োলজি, এরকম প্লাস মাইনাস দিয়ে অনেকে কিছু অনেক কিছু বলে, কিন্তু বুঝছো এটা আসলে খুবই মানে টেনশনে ফেলা দেবে। মনে হবে কি জানো, ম্যাথ তো পারতেছি না, বায়োলজিও পারতেছি না, কি হচ্ছে না হচ্ছে কিছুই মনে হয় পারবো না। তো আমার মনে হয় ম্যাথ নিয়ে বদার হয়েও না। অনেক অনেক পরীক্ষা আছে, যেমন ঢাকা ভার্সিটির ডি ইউনিটটা বললামই, আমার অভিজ্ঞতা শেয়ার করছি। জাহাঙ্গীরনগর বি ইউনিট, হ্যাঁ খুবই সুন্দর একটা ইউনিট, ফার্মাসি, তোমার জীববিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্ট গুলো পাবা।
এরপরে তোমার রাজশাহী ইউনিভার্সিটি এফ ইউনিট অনেক ভালো একটা ইউনিট। আর তারপরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি একটু জাস্ট বেসিক কিছু ম্যাথ লাগে। তারপর মেডিকেল প্রচুর, যারা মেডিকেল নিয়ে কোচিং করছে তারা প্রচুর লোক এগ্রিকালচার ইউনিভার্সিটি চান্স পায়। হ্যাঁ, তো আমার তো ম্যাথ নিয়ে আসলে বদার্ড হয় না, যতটুকু পারো ইন্টারমিডিয়েট একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করো, 90 বা 80 আপ নাম্বার পাওয়ার চেষ্টা করো। এরপরে ম্যাথ আমি আমার আমার ব্যক্তিগত কথা হচ্ছে আমি 3 মাসে ম্যাথ বই ধরিও নাই। এরপরে ঢাকা ভার্সিটি এই ইউনিটে ম্যাথ বই ধরতে যায় ভয় পায় রাখে দিছি, বুঝছো, কি কি কোন বই বের করলাম, এই দিয়ে আমি আর পরীক্ষা দিই না ম্যাথ নিয়ে। তো এই জন্য ম্যাথ নিয়ে বদার্ড হয় না। হ্যাঁ, আমার কাছে মনে হয় ম্যাথটা রেখে তোমার অন্য সাবজেক্ট, কেমিস্ট্রি অনেক ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি ভার্সিটি চান্স পাওয়ার জন্য মাস্ট কেমিস্ট্রি। বায়োলজি তো আলহামদুলিল্লাহ মেডিকেলের জন্য পড়বাই। ফিজিক্স জাস্ট বেসিক কিছু ম্যাথ হাতে কাছে, কেন ক্যালকুলেটর এখন অনেক ভার্সিটি মানা করে দিছে, তো ক্যালকুলেটরের ম্যাথ গুলো দরকার নেই। স্লো কিছু ম্যাথ করবা, হাতের কাছে সূত্রগুলো জানতে হবে, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, একদম ইজি ইজি ইজি, একদম 10 দিয়ে গুণ করার ম্যাথ দিবে। তো ম্যাথ নিয়ে খুব বদার্ড হওয়ার দরকার নেই, আমার মনে হয় একটা ভালো চান্স হয়ে যাবে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রশ্নটি পেয়ে গিয়েছে। তো তো আমরা শেষ প্রশ্নটি আমরা করতে চাই বাপ্পি ভাইকে। বাপ্পি ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে, আর একটা কথা বলে রাখি যে এই প্রশ্নের উত্তরটি আমরা শেষ করব, কিন্তু তারপর আমাদের যেগুলো অ্যান্সারটা হয়ে গিয়েছে তার বাকি যদি আর কারো কিছু জানার থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো, আমরা লাস্ট 1 থেকে 2টা প্রশ্ন নিব। তোমরা কমেন্ট করো। আর আমি বাপ্পি ভাই প্রশ্নটা হচ্ছে যে, ভাই এখন এই করোনার কারণে অনেক কোচিং সেন্টার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনলাইন কোচিং শুরু করছে, তো এটা আসলে কতটা ইফেক্টিভ হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, প্রশ্নটা অনেক সুন্দর। তবে তার আগে আরেকটা কথা বলে নেই, সজীবের সাথে আমি একটু অ্যাড করতে চাই। আসলেই মানে যারা মনে প্রাণে চায় যে হ্যাঁ আমি মেডিকেলে পড়বো বা মেডিকেলের প্রিপারেশন নেব, বায়োলজিটাকে একটু গুরুত্ব দিব, কেমিস্ট্রিটাকে একটু গুরুত্ব দিব, তার জন্য ম্যাথটা না অনেকটা মানে কি বলবো যে একটু বিষের মতো হয়ে যায়। এটা সত্যি কথা, আমি নিজেও এটা ফিল করেছি। আমি যদিও কলেজ লাইফে যথেষ্ট ভালো ছিলাম ম্যাথে, কিন্তু ওই 3 মাসে না মেডিকেলের প্রিপারেশন নিতে গিয়ে দেখলাম যে আসলে ম্যাথের প্রতি একটা কেমন বিতৃষ্ণা চলে আসে। ঠিক আছে, তো এই জন্য বলবো যে পরে সময় পাওয়া যায়, অনেক ভার্সিটি আছে। হ্যাঁ, আপাতত যেহেতু প্রাইম টার্গেট আমার মেডিকেল, তো সেহেতু ম্যাথটা আসলে অমিট রাখাটাই মনে হয় ভালো, বুদ্ধিমানের কাজ হবে। আর যারা এখনো ছোট আছো তাদের প্রতি উপদেশ হবে, ভাইয়ারা বা আপুরা এখনই ম্যাথটা এমন ভাবে করো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যেন একটু মানে বিভিন্ন ভার্সিটি, ঢাকা ভার্সিটি প্রশ্নগুলো একটু দেখো, যে নলেজটা যাতে তোমার থাকে। হ্যাঁ, তাহলে হবে কি পরে গিয়ে আর সমস্যা হবে না। তাহলে অ্যাডমিশনের সময় তুমি টোটালি মেডিকেল বেসড একটা পড়াশোনা করতে পারবা। এরপর এগ্রিকালচার ভার্সিটি, তারপরে যেটা যেসব বললো যেখানে করে সবকিছুই আছে। হ্যাঁ, এই জন্য ম্যাথ নিয়ে অত বদার হওয়ার দরকার নাই। এটা অনেক ভাইয়া অনেক ভাবেই বলবে বা অনেকে অনেক রকম কথা বলবে, এটা আসলে আলাদা হওয়াটা স্বাভাবিক। বিভিন্ন জনের পার্সপেক্টিভ বিভিন্ন রকম। আর যে প্রশ্নটা করা হইলো আমাকে, যেটা তুমি বললা যে আসলে আমরা কি করব ভাইয়া, যে এখন অনলাইনে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আসলে আমরা হতাশটা হচ্ছি এখানেই যে আমাদের ফ্রেন্ডরা করতেছে কিন্তু আমরা করতে পারতেছি না। এরকম আমার অনেকেই কল দিছে যে ভাই আসলে আমরা কি করব, আমরা কি মানে অনলাইন ইয়াতে ভর্তি হব কিনা। আসলে মানে আমি যদি বলি যে একটা কোচিং এর বিষয়টা কি, এটা হচ্ছে একটা গাইডেন্স। হ্যাঁ, জাস্ট অনলি গাইডেন্স আর এক্সাম। এখন তুমি এক্সামের প্রশ্নপত্রগুলো কই পাবা? তুমি যদি ওই কোচিং এর আগের বছরের প্রশ্নপত্রগুলো একটু দেখো, বিভিন্ন ভার্সিটির প্রশ্নপত্রগুলো দেখো, তুমি কিন্তু অনেক প্রশ্ন পাবা পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, অথবা এরকম বিষয় পাবা, কারণ বই খুব একটা চেঞ্জ হয় নাই। আর একটা বিষয়, এই অনলাইন কোচিং আসলে এই স্ক্রিনের সামনে থেকে কতটা ফলপ্রসূ হবে এটা নিয়ে আসলে মানে আমার একটু হলেও সন্দেহ আছে। আর বিষয়টা হচ্ছে যে আসলে এগুলো তো অনেক সময় শুনতেছি যে তারা বই দেখায় দিচ্ছে যে হ্যাঁ এই লাইনগুলো পড়বা। আসলে সত্যি কথা বলতে কি, একটা স্টুডেন্ট যখন মানে কোন জিনিসটা সে পড়বে, এই জিনিসটা অর্থাৎ প্রশ্নগুলো যদি আগে সলভ করে নেয়, তাহলে সেই কিন্তু বলতে পারে যে এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে আগে এই এবিলিটিটা অর্জন করতে হবে যে পরীক্ষায় কোন জিনিসটা আসে জেনারেলি, সেই জিনিসটাকে চিনতে পারা। এটার জন্য তোমাকে প্রশ্ন সলভ করতে হবে। এই জন্য তোমাদের প্রতি উপদেশ হবে, যারা কোচিং করতেছো তাদেরকে আমি খারাপ বলবো না, যারা করতেছো না তারাও হতাশ হবো না। এটা আসলে 50-50, ইচ্ছা, যার যেটা ইচ্ছা, এটা আসলে আমি এভাবে বলবো না। মূল বিষয়টা হচ্ছে যে তোমাকে নিজের পড়াশোনাটা করতে হবে। এই পড়াশোনা করার জন্য আগে প্রশ্নগুলো সলভ করে নাও, তারপরে তুমি তোমার বইটা খুলে দেখো, আরে আল্লাহ, এ তো আমি নিজেই বলতে পারি যে হ্যাঁ এটা তো আসবে, এটা তো আসবে না। বুঝো না বিষয়টা? আর পরে যদি আমি একটা কথা বলি যে তুমি যদি প্রিপারেশনটা নিজের মতো নাও, বই যদি তোমার মানে নখদর্পণে থাকে, অন্য কোনো বইয়ের আমি সাজেস্ট করি না। যেগুলো বই তোমার সজীব ভাইয়া বলছে সেই বইগুলোই যদি তোমরা নখদর্পণে রাখতে পারো, পরে গিয়ে কি করবা, এসএসসি পরীক্ষা শেষ, দেখো তোমার এইচএসসি পরীক্ষার সময় কিন্তু আরেকবার বই রিভিশন হবে, তাই তো?
এরপরে অ্যাডমিশনের সময় শুরুর আগে তুমি মিনিমাম 1.5 মাস সময় পাবা, এটা গ্যারান্টি দেওয়া যায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমার আবার ওই সময় তুমি একটা রিভিশনের সময় পাবা, পরীক্ষা দেওয়ার সময় পাবা, তখন পরীক্ষাগুলোই হবে মেইনলি। সো এই জন্য তোমার প্রতি আমার উপদেশ থাকবে, পড়ো পড়ো আর পড়ো, এই হতাশ হয়ে না পরীক্ষা কখন হবে না হবে। যাদের টার্গেট, আমি মেডিকেল বেসড টার্গেট কথাই বলতেছি, যাদের টার্গেট হচ্ছে মেডিকেল, তাদের প্রতি আমার উপদেশ হচ্ছে এখন থেকেই মূল বই পড়ো, মূল বই পড়ো, মূল বই পড়ো। এই মূল বই পড়লেই দেখবা মেডিকেলের বিষয়গুলো অনেক ইজি হয়ে আসছে। তোমার টার্গেট গুলো থাকবে ফিজিক্স গুলো যেমন একদম বই থেকে আসে হুবহু, হ্যাঁ, মানে বইয়ের একদম মানে সরাসরি প্রশ্ন যেগুলো সরাসরি উত্তর দেওয়া যায়, এরকম ফিজিক্সটা সোজা। কেমিস্ট্রির ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম, আর বায়োলজিটা একটু ঘুরে পেঁচায় আসে। সো বায়োলজি সম্পর্কে যার একটু ইন্টারেস্ট আছে বা যে একটু পড়তেছে বা পড়েছে, তার জন্য বিষয়গুলো ইজি হবে এবং ওই প্রশ্নগুলো আগের ধাঁচেই আসে, ঠিক আছে। সো এই জন্য কথাটা হবে যে এখন শুধু বই পড়ো, হ্যাঁ, নিজের সময় দাও, নিজেকে সময় দাও। কোচিং সারা জীবন মানে 2টা মাসই মানে 2টা বছরই তো প্রাইভেট পড়লা, নিজেকে ওইভাবে সময় দিতে পারলা না। হ্যাঁ, এখন এখনো যদি তুমি এই বিষয়টা করতে থাকো তাহলে একটা সমস্যা হয়ে যাবে। সুমাইয়া সুমাইয়া এবং হ্যাঁ, তো তাহলে যে বিষয়টা বললাম যে তো তোমার টার্গেটটা হবে যে মানে এখন মানে নিজের পড়াশোনাটার দিকে নজর দেয়া আর নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা। এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময়, করোনাকালীন সময়। শুধু আমি করোনার বিষয় বলবো না, আমি বলতে চাই যে সকল বিষয়ে, মনে করো যে কোনো রোগে আক্রান্ত হইলেই কিন্তু তুমি একটু পিছিয়ে যাওয়া। এই জন্য নিজের শরীরের দিকে খেয়াল রাখো, যথাসময় সময় মতো গোসল করো, সঠিকভাবে খাওয়া দাওয়া করো, একটা রুটিন মাফিক পড়াশোনা করো। হ্যাঁ, তাহলেই বিষয়টা দেখবা যে হ্যাঁ, যে নিজের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে কিন্তু তুমি এগিয়ে যাবা। এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে আসলে পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আসলে আমরা চেষ্টা করব যেটা সেটাই পাবো, হয়তো একটু পরে বা একটু আগে, হয়তো ওইটাই আমাদের জন্য ভালো। তো এই বিশ্বাসটাকে মনে রেখে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজের ধর্মকর্মগুলো করো, যাতে করে নিজের মানে শুধু যাতে করে নিজের একটা সুফল হয় না, আসলে ধর্মকর্মটা কেন, এটা নিজের জন্য, ঠিক আছে। সৃষ্টিকর্তা আমাদেরকে ওই ইবাদের জন্যই সৃষ্টি করেছেন। তো আমাদের দুনিয়াবি কাজও করতে হবে, পাশাপাশি অবশ্যই আমরা আখিরাতেরও বিশ্বাস রাখি যারা, তারা অবশ্যই, যারা রাখে না তাদের বিষয়ে আমি বলতে চাই না। তো এই জন্য ধর্ম কাজগুলো করো, একটা রুটিন মাফিক পড়াশোনা করো, নিজের শরীরের খেয়াল রাখো, খাওয়া দাওয়া মানে সুষম খাবার দাবার করো, বাবা মায়ের পারলে একটু সেবা করো, তাদের দোয়া নাও বেশি বেশি, যে বাবা আমার জন্য দোয়া করো, মা আমার জন্য দোয়া করো। আসলে বাবা মায়ের দোয়া ফিরে দেওয়া হয় না, বাবা তোমার পায়ে পড়ি, বাবা আমার জন্য একটু দোয়া করো, মা আমার জন্য একটু দোয়া করো, ঠিক আছে। তাহলে দেখবে যে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তাও তোমার উপর খুশি হবেন এবং তোমার মনোকামনা পূরণ করবেন। ধন্যবাদ।